থেকে র্যাঙ্কিং এর একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে? অ্যালগোরিদমটা হচ্ছে আমরা যে সার্চ পেজ মানে গুগলের যে সার্চ পেজে দেখি যে একটার পর একটা র্যাঙ্কে আছে, প্রথমে একটা থাকবে, তারপর একটা ওয়ান বাই ওয়ান র্যাঙ্কে আছে। তো এইটার একটা ক্যালকুলেশন করে যে কাকে র্যাঙ্ক দিবে। তো এটা সম্পূর্ণ অন পেজের কাজ, কন্টেন্ট মানে একবারে ফ্রেশ অপটিমাইজ এবং কোয়ালিটি দেখে শুনে যাচাই করে তারপরে এই অ্যালগোরিদমটা কাজ করে এবং র্যাঙ্ক দেয়। তো প্রথমে ইন্ডেক্স ক্রলার যাবে সাইটে, সাইটে গিয়ে সে তার ডাটাবেজে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স থেকে সে অ্যালগোরিদমে ক্যালকুলেশন করবে যে কাকে সার্চে দেখাবো, তারপর সে সার্চে দেখায়। এটা হচ্ছে সার্চ মানে গুগলের সার্চ পেজ। ক্রলার এইভাবে কাজ করে। তো এই ক্রলারের যে বিষয়টা, ক্রলারটা কিভাবে কাজ করে ওয়েবসাইটের মধ্যে, তো এটা হচ্ছে সাইড ম্যাপ। সাইড সাইড ম্যাপটাকে ফলো করে। এই দুইটা কিন্তু গুগলের ক্রলারের কাজ, মানে ইন্ডেক্স, এই দুইটা যদি ঠিক না থাকে করবে না। এই দুইটা ঠিক থাকলে ইমেজ আছে, এভরিথিং লিস্টিং করা থাকে। কি করা থাকে? লিস্টিং। তো আমরা প্রতিটা সাইটে যদি যাই, এই সাইটের এরিজোনা ফুড, এই ওয়েবসাইটটা আমরা সাইড ম্যাপ চেক করব। যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের সাইট। কিসের? ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে সাধারণত যেভাবে সেটআপটা থাকে সেটা হচ্ছে এর একটা পার্মালিঙ্ক থাকে। যেমন এটার একটা পার্মালিঙ্ক থাকে সাইট ম্যাপ ডট এক্সএমএল। সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে কি থাকে? এটা পার্মালিঙ্ক থাকে। তো ওয়ার্ডপ্রেসে সাধারণত এইভাবে লিঙ্ক স্ট্রাকচারটা থাকে, মানে স্ল্যাগটা থাকে। অন্যান্য সাইটেও সিমিলার এরকমই থাকে, সাইট ম্যাপ ইন্ডেক্স ডট পিএইচপি, সাইট ম্যাপ এক্সএমএল, সাইট ম্যাপ পিএইচপি দিয়েও থাকে, পিএইচপি। ঠিক আছে, যেগুলো কোডিং সাইট ওগুলো পিএইচপি দিয়ে থাকে। তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু বেশি কাজ করি, ওয়ার্ডপ্রেসে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল। সাইট ম্যাপ ডট এক্সএমএল এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে সাইটের মধ্যে যে প্রতিটা পেজ আছে, প্রতিটা পেজের লিংক এখানে লিস্টিং করা থাকে। প্রতিটা পেজ, প্রতিটা পোস্ট, এগুলা লিংক এখানে লিস্টিং করা থাকে। প্রতিটা এখানে যতগুলা ওয়েব পেজ তৈরি করা হবে, একটা নতুন পেজ যদি তৈরি করা হয় এখন, তো সেটার সাথে সাথে এখানে চলে আসবে, এই এর আন্ডারে চলে আসবে, সাইড ম্যাপের আন্ডারে। তো সাইড ম্যাপটা আসলে কি, যদি আমরা এক্সাম্পল দেই, সাইড ম্যাপটা হচ্ছে গুগলের যে ম্যাপ, আমরা যখন কোনো জায়গায় কোনো ডিরেকশন চেক করি যে এটা এর দূরত্ব কত, এখান থেকে এটা যাওয়ার কতক্ষণ লাগবে, এটা কোথায়, কোন জায়গায়, লোকেশন কোথায়। তো এই যে ম্যাপটা আছে, আমরা তো ওইটাকে ম্যাপ বলতেছি। তো ওই ম্যাপ আর এই ম্যাপের মধ্যে পার্থক্য এটা, এটা একটা ওয়েবসাইটের পুরো ম্যাপ। মনে করেন যে এই ওয়েবসাইটটার কোথায় কি আছে, কোন ইউআরএল দিয়ে কোন পেজে যাওয়ার লাগবে, কোন ইউআরএল স্ট্রাকচার, কোন পেজের স্ল্যাগ কেমন, সব কিছু কিন্তু এখানে আছে। ইমেজ কয়টা আছে, ইমেজের লিঙ্ক কি, ইমেজটা কি পিএনজি না জেপিজি, হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট কয়টা আছে, পোস্ট গুলোর স্ট্রাকচার কি, ইউআরএল স্ট্রাকচার কি, তো সব এখানে লিস্টিং করা আছে, একটাও মিস থাকবে না। ইভেন এখানে আমরা দেখতেছি যে এখানে যে এটাকে সিডিএন বলে, এই লিঙ্কটা, এই লিঙ্কটা সিডিএন লিঙ্ক। সিডিএন লিঙ্ক আমরা কিভাবে বুঝবো? সিডিএনটা এটা
একটা টেকনিক্যাল বিষয়ের মধ্যে পড়েন, এটা একটা ডেভেলপমেন্টের বিষয় পড়তেছে। সিডিএন লিঙ্ক হচ্ছে, আমরা তো দেখতেছি যে হচ্ছে এটা তো এরিজোনাতে ঢুকে আছে, কিন্তু এর মধ্যে একটা লিস্ট দেখতেছি যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ম্যাচিং করতেছে না, এটা আলাদা একটা ডোমেইন। ঠিক আছে, এটা হচ্ছে সিডিএন, এটা একটা ইমেজ মানে ছবি। এই ছবিটা আপলোড করা হয়েছে এক জায়গায়, সেই জায়গা থেকে আমাদের স্যার যে কথা আটকে আটকে আসতেছে আপনার। নেট স্লো মনে হয়। এখন ক্লিয়ার আছে? মানে পুরা পুরা ক্লাসটা কি আটকে 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 যাচ্ছে নাকি, না না, মাঝে আমি মধ্যে? তো ক্লিয়ার শুনতে পাইতেছি। ও, তাহলে যে শুনতে পায় না তার সমস্যা। তো এটা হচ্ছে একটা 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 ডোমেইন, এইটা একটা ডোমেইন যেটা থেকে আমরা এই ইমেজটা লোড করতেছি ওয়েবসাইটের মধ্যে। এটা হচ্ছে সিডিএন। তারপরে বাকিগুলো এগুলা সিডিএন দিয়ে আসতেছে। একটু নিচে নামি, সব তো সিডিএন দিয়ে। তো এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কোন ইমেজের লিঙ্ক কিভাবে আছে, কোন ইমেজ কোথা থেকে লোড হচ্ছে, কোন পেজ কোথা থেকে লোড হচ্ছে, এই যে এখানে যেমন এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, এক কথায় প্রতিটা ইউআরএল এখানে লিস্টিং করা আছে। এটাকেই আমরা সাইড ম্যাপ বলি। আর যদি সেলিব্রিটি চেক করি, সেলিব্রিটি স্ট্রাকচার কেমন, তো এটা হচ্ছে সেলিব্রিটি সাইড ম্যাপ। তো সেলিব্রিটি সাইড ম্যাপটা এখানে দেখা যাচ্ছে জেনারেটেড বাই ইয়োস্ট প্লাগইন। ইয়োস্ট প্লাগইন দিয়ে এই সাইড ম্যাপটা তৈরি করা হয়েছে। তো এই সাইড ম্যাপের স্ট্রাকচার কি, এরিজোনাফুড.com, এটা সাইড ম্যাপ ডট এক্সএমএল দিলে চলে আসতেছে। আর এটাতে স্ট্রাকচার আছে সাইড ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল। তো এরকমটা। তো সাইড ম্যাপের জাস্ট একটা বিভিন্ন রকম নাম হতে পারে, কোনো ইস্যু সমস্যা নাই, কিন্তু সাইড ম্যাপ এই কথাটা তো থাকবেই, এটা কোনো ভুল নাই। সাইড ম্যাপ এক্সএমএল, ইন্ডেক্স এক্সএমএল। তো এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইড ম্যাপ পোস্ট, এটা সাইড ম্যাপ পোস্ট, সাইড ম্যাপ পেজ, সাইড ম্যাপ ক্যাটাগরি, মানে এই তিনটা অ্যাক্টিভ করা আছে সাইড ম্যাপের মধ্যে। এবং এখানে লাস্ট মডিফাই, মানে এই যে সাইড ম্যাপ পোস্ট, লাস্ট পোস্ট কবে ক্রিয়েট করা হয়েছে ওই ডেটটা এখানে থাকতেছে। তারপর লাস্ট পেজ কবে তৈরি করা হয়েছে এটা। তারপর যদি আমি সাইড ম্যাপ পোস্টের মধ্যে যাই, তো এখানে যতগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে সেলিব্রিটির মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে শো করতেছে। তো এটা হচ্ছে সাইড ম্যাপ, এইভাবে কাজ করে। তো আমাদেরকে একটা কাজ করতে হয়, যখন আমরা গুগল সার্চ কনসোল অ্যাক্টিভ করি, গুগল সার্চ কনসোলের মধ্যে এটা কি করতে হয়, সাবমিট করতে হয়। গুগল সার্চ কনসোল আমাদেরকে বলে যে তোমার যে ওয়েবসাইটটা আছে, তোমার ওয়েবসাইটের মধ্যে তোমার যে সাইট ম্যাপ স্ট্রাকচারটা আছে ওইটা দাও। তখন এটা দিতে লাগে, গুগল তখন সহজেই আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে করে গুগলের বোর্ড কি প্রতিটা পেজ দেখতে পারে। সে প্রথমে তিনটা পায়, তিনটার পরে প্রতিটাতে ঢুকে ঢুকে এইভাবে লিস্ট পায়, লিস্ট পাওয়ার পর সে এক ওয়ান বাই ওয়ান চেক করে এবং কন্টেন্ট গুলো পড়তে পারে। তো এইটা একটা সুবিধা, এটা সার্চ কনসোলের সুবিধার্থে এই জিনিসটা তৈরি করা হয়েছে। সার্চ কনসোল গুগলের বট যেন সহজেই আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার সহজেই ডিটেক্ট করতে পারে। তো সার্চ কনসোলে যদি আমি এখন যাই, সার্চ কনসোল, এই যে সার্চ কনসোলে ওয়াইল্ড পারফরমেন্স একটা সাইট আছে, এটার মধ্যে এই যে ইন্ডেক্সের আন্ডারে এখানে সাইড ম্যাপ লেখা আছে, এই যে সাইড ম্যাপ। এই সাইড ম্যাপের মধ্যে এখানে বলতেছে যে এড ইউর নিউ সাইড ম্যাপ। তার মানে আমাদেরকে আগে ওয়েবসাইটের মধ্যে এই সাইড ম্যাপটা ডিজাইন করতে হয়। এই সাইড ম্যাপটা আগে বানানো লাগে। কিভাবে বানাই আমরা, এই যে টুলের মাধ্যমে, কোন টুল, ইয়োস্ট এসইও টুল, র্যাঙ্ক ম্যাপ, হ্যাঁ হোয়াট এভার
যেরকমই হোক, মানে যে কোনো টুল দিয়ে আমরা এটা বানাইতে পারি। তো এইটা বানানো হয়েছে ইয়োস্ট এসইও দিয়ে। এখন আমি যদি আরেকটা সাইট দেখাই, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারছি। এটা হচ্ছে এই সাইড ম্যাপটা লগ ইন করলে দেখা যাবে। আমি সাইটটাতে লগ ইন করে দেখাচ্ছি সাইড ম্যাপটা কিভাবে বানানো আছে। যেহেতু এটা র্যাঙ্ক ম্যাথ আর হচ্ছে আপনার ইয়োস্ট এসইও এই একই রকম সিস্টেম, একই ভাবে বানায়, এটা কোনো ইস্যু না, বানানো ইজি। তো আমরা সেলিব্রিটিটা যদি দেখি, সেলিব্রেটটা কিভাবে বানানো হয়েছে, ওয়াইল্ডারটা কিভাবে বানানো হয়েছে এটা দেখতেছি। সাইড ম্যাপ কিভাবে বানায় এটা দেখেন। তো আমরা ওয়াইল্ডে গেলাম। এটার সাইড ম্যাপ বানানোর জন্য র্যাঙ্ক ম্যাথ মানে যে কোনো একটা টুল লাগে, র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসইও, অল ইন ওয়ান, যেটা ইউজ করবেন। চার সেটিং এর মধ্যে যাওয়ার লাগে। যে আসলাম, এখানে আসার পর সাইড ম্যাপ সেটিং লেখা আছে ইয়োস্ট। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাচ্ছি। আরেকটা দেখাবো হচ্ছে আপনার ইয়োস্ট দিয়ে দেখাচ্ছি। তো র্যাঙ্ক ম্যাথের মধ্যে এখানে এখানে একটা অপশন আছে সরাসরি, যে এক্সএমএল সাইড ম্যাপ, এইচটিএমএল সাইড ম্যাপ, এটা এটা অফ করা আছে। আর হচ্ছে জেনারেল থেকে যদি দেখি, জেনারেল থেকে এটা অ্যাক্টিভ করা আছে, এই যে এই লিঙ্কটা, এই যে এটা, ঠিক আছে, সাইড ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল। তো এইখানে দিস এক্সএমএল সাইড ম্যাপ ইজ জেনারেটেড বাই র্যাঙ্ক ম্যাথ, ইউর র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। মানে এটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে জেনারেট করা হয়েছে। আর যেটা হচ্ছে আমরা দেখলাম, হচ্ছে ইয়োস্টের, সরি, ইয়োস্ট এসইও, ওটাও দেখাচ্ছি ইয়োস্টেরটা কিভাবে করা হয়েছে।
Yoast SEO general formula. ওয়ার্ডপ্রেসের মধ্যে সাইট ম্যাপ জেনারেট করা ইজি। যখন আমরা টুল ইনস্টল দিব প্লাগইন গুলো, তখন কিন্তু আমাদের কাছে থেকে একটা অপশন, একটা সেটিং আছে। ওই সেটিং এর মধ্যে আহ, আপনাকে একটা বাটন দিবে, যেখানে ক্লিক দিলে অটোমেটিকলি আপনার সাইট ম্যাপ জেনারেট হয়ে যাবে। এটা আহামরি কোনো কিছুই না, এটা ইজি। তো এইখানে অপশনটা, এখানে যখন আপনি টিক দিয়ে দিবেন, এটা হচ্ছে ইয়োস্টের এই লিস্টের মধ্যে, এটা যখন টিক দিয়ে দিবেন অটোমেটিকলি এটা জেনারেট হয়ে যাবে। অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, আপনাকে অটোমেটিকলি একটা লিঙ্ক দিয়ে দিবে, যেখানে দেখবেন যে আপনার সাইট ম্যাপের প্রতিটা ওয়েবসাইটের স্ট্রাকচার লিঙ্ক চলে আসবে অটো। আর এইটার মধ্যে ওয়াইল পারফরমেন্সের মধ্যে এখানেও একটা বাটন থাকবে, এখানে একটা বাটন থাকবে, অটোমেটিকলি অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ, এটা কিন্তু অফ ছিল, ঠিক আছে, অ্যাক্টিভ করে দিছি, অটোমেটিকলি লিংক দিয়ে দিছে যে এটা হচ্ছে তোমার সাইট ম্যাপ। এরপর আমরা দেখবো হচ্ছে robot.txt। robot.txt কি? এই যে 2 নম্বরে সাইড ম্যাপ তো দেখলাম, সাইড ম্যাপ তো ক্লিয়ার নাকি, এটা তো বুঝছেন। এরপর হচ্ছে robot.txt। robot.txt টা কি? robot.txt টা একটা ওয়েবসাইটের মধ্যে একটা ফাইল তৈরি করতে হয়, যেটা যেটার স্ল্যাগ নাম থাকে, যেটা স্ল্যাগে নাম থাকে robots ডট txt। তো এই যে robot.txt, এই যে এরকম একটা কোড থাকবে, যেটার মধ্যে থাকবে আপনার যে হচ্ছে ইউজার এজেন্ট অ্যালাউ, মানে ইউজার এজেন্ট অ্যালাউ দিয়ে, আর যেগুলো ডিসঅ্যালাউ থাকবে, যেমন হচ্ছে এই যে এটার পারমিশন দেওয়া হয়নি, এই যে এই কন্টেন্ট গুলো পারমিশন দেওয়া নাই, এগুলো সব ডিসঅ্যালাউ, এগুলো সব ডিসঅ্যালাউ। এই যে যেমন এটা অ্যালাউ আছে, এই ইউআরএলটা। তারপর আহারিফস বোর্ডকে অ্যালাউ করা হয়েছে, তারপর ওই যে গুগলের বোর্ডকে অ্যালাউ করা হয়েছে। তো এটা একটা সিম্পল, এই কোডগুলো সার্চ দিলেই পাওয়া যায় যে হচ্ছে robot.txt এর ডিফল্ট কোড কি। robot.txt জেনারেটর এরকম সাইট আছে, এখানে গেলে আপনাকে একটা স্ট্রাকচার দিয়ে দিবে। এই যে এখানে বলছে যে অল রোবটস আর অ্যালাউ, মানে যত রোবট আছে সবাইকে অ্যালাউ করলাম। ক্রলার ডিলে, এটা নো ডিলে দিলাম, মানে ক্রলার ইনস্ট্যান্ট ক্রলার যে রোবটটা আছে, সেই ইনস্ট্যান্ট যেন ক্রল করতে পারে। তারপর এখানে সাইড ম্যাপটা দিতে হবে আপনার। আমাদের যে সাইড ম্যাপটা আছে, এই যে এইটা যে সাইড ম্যাপ হয় আমাদের, এই যে সাইড ম্যাপের সম্পূর্ণ লিঙ্কটা এখানে দিতে হবে। দেওয়ার পর সার্চ ইঞ্জিনের কি কি বটকে অ্যালাউ করবেন, এইটাকে অ্যালাউ দিলাম। গুগল ইমেজ অ্যালাউ, গুগল মোবাইল অ্যালাউ, এভাবে দিলাম। মাইক্রোসফট সার্চ ইঞ্জিন এটা অ্যালাউ, তারপর হচ্ছে ইয়াহু অ্যালাউ দিলাম। তো এইভাবে দিলাম, এগুলা এগুলা বাদ দিলাম। তো এই যে গুগলের গুলো দিলাম। দেওয়ার পর এখানে জেনারেট বাটন আছে, ক্রিয়েট robot.txt, এই যে কোডটা দিয়ে দিল, এই যে আমাকে কোডটা দিয়ে দিল। এই কোডের মধ্যে নিচে কিন্তু সাইড ম্যাপটাও আছে, এই যে কপি করলাম। কপি করে এটাকে যদি আমি পেস্ট করে দেখি, তাহলে আমাকে কি দিল এটা দেখাবে।
এই যে দেখছেন, এটা হচ্ছে আমার robot.txt ফাইল। তো সামনের এই যে এটা robot.txt জেনারেটেড বাই এসিও অপটিমাইজার, এইটার দরকার নাই, এটাকে রিমুভ করে দিলাম। তারপর ইউজার এজেন্ট গুগল পোর্ট, তারপর ডিসঅ্যালাউ, তারপর ইউজার এজেন্ট গুগল ইমেজ ডিসঅ্যালাউ এইভাবে আছে। আচ্ছা, তারপর আরো টুল আছে যে robot.txt ফাইল ইনস্ট্যান্ট, এখানে এখানে সাইড ম্যাপ দিতে হবে। এগুলো ডিফল্ট রাখলাম, সব ডিফল্ট রাখার পর এই যে জেনারেট করলাম, এই যে দিয়ে দিলাম ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ এই যে এই ফাইলটা ডিসঅ্যালাউ, সাইড ম্যাপটা অ্যালাউ, এইভাবে আছে। তারপর আরেকভাবে ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে সরাসরি আপনি সার্চ করবেন robot.txt ফাইল robot.txt ফাইল, এই যে দিয়ে, এই যে এইখান থেকে এটা কপি করতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, এইটাকে কপি করে এইখান থেকে আপনি বানায় নিতে পারবেন, এখানে আপনার ওয়েবসাইটের নামটা থাকবে। ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইটের নামটা থাকবে, এটাকে তুলে দিতে পারেন, সমস্যা নেই, যেভাবে থাকবে। বুঝা গেছে? অথবা আপনি চ্যাট জিপিটি দিয়েও বানাইতে পারবেন। এই যে চ্যাট জিপিটিতে যাব, এইভাবে বললাম, বলার পর এখানে আমাদের সাইড ম্যাপটা দিতে হবে। এই যে সাইড ম্যাপটা দিলাম, আমাকে একটা ইনস্ট্যান্ট ইন্ডেক্স এর জন্য robot.txt ফাইল করতে হবে। এই যে সে আমাকে এটা দিয়ে দিল, এবং এক্সট্রা কোনো কোড দেয় নাই, মানে আজাইরা কোনো কিছু দেয় নাই, একবারে ক্লিন দিছে। ঠিক আছে, কোনো রিফারেন্স কোনো কিছু দেয় নাই, ক্লিন একটা কোড দিল, এটা আমরা ইউজ করতে পারবো একদম ক্লিন। তো এইটুকু দিলেই এনাফ, এইটুকু দিলেই আমাদের সাইড ম্যাপটা একবারে ওকে, মানে robot.txt টা একবারে ওকে। তো এটা আমরা কি করব, এই কোডটাকে কপি করে আমরা ওয়েবসাইটের মধ্যে robot.txt ফাইলটা জেনারেট করব। ওটা কোথায় আছে? ওইটা ইওস্ট এর মধ্যে থাকে, যেখানে থাকে সেটা হচ্ছে সাধারণত টুলের মধ্যে। এখানে এই যে ফাইল এডিটর নামের এখানে একটা অপশন আছে, যেখানে লেখা আছে হচ্ছে ইয়োর robot.txt ফাইল, এখানে আছে। ঠিক আছে, এখান থেকে ক্লিক দিয়ে ফাইল এডিটে আসলাম, এই যে robot.txt ওপেন হলো। এখন এইটাকে আমরা রিমুভ করে দিয়ে এটা দিতে পারবো। আর এটার মধ্যে আগের কোডটাতে এক্সট্রা কোনো কোড কিছু নাই, আগেরটার পরেরটা কিন্তু একই সেম, জাস্ট এইখানে এই যে এক্সট্রা কথাটা আছে, আর এই যে সাইড ম্যাপটা এক্সট্রা আছে, মানে এটা হ্যাশ দিয়ে আছে, মানে এটা কমেন্ট করা আছে, কমেন্ট গুলোকে তুলে দিতে পারবো। কমেন্ট গুলোকে যদি তুলে দেই,
কোনো কমেন্ট না থাকে, তাহলে আমাদের অরিজিনাল যেটা, ওই যে দেখেন আগে যেটা ছিল সেম টু সেম, এটা আর এটা সেম, বুঝে গেছে? এইভাবে কোডটা দিলাম, দেওয়ার পর এটাকে সেভ, সেভ এন্ড চেঞ্জেস, তাহলে কিন্তু আমাদের রোবট ডট টিএক্সটি ফাইলটা জেনারেট হয়ে যাবে। এখন এই রোবট ডট টিএক্সটিটা যদি আমি চেঞ্জ করে দেখাচ্ছি, রোবট ডট টিএক্সটি ওয়াইল্ডের, আচ্ছা এই যে এটাতে এক্সট্রা একটা কোড দেওয়া আছে যেটা হচ্ছে আরএফস বোর্ড যেন প্রোল করে, সেই জন্য আমরা রোবট ডট টিএক্সটি তে একটা এক্সট্রা কোডের পারমিশন দিয়ে দিছি, যেটাতে হচ্ছে আপনার এই যে কি সেলিব্রিটিতে যেটা দেওয়া নাই। তো আমরা চাইলে এটাও অ্যাড করতে পারি, এখানে এক্সট্রা ভাবে এটাও অ্যাড করতে পারি, তো আমাদের এটা প্রয়োজন নাই। আরএফসটা এটা দিছি কেন, আরএফস এর বোর্ড মাঝে মধ্যে আপনার এই যে ওয়াইল্ড পারফরমেন্স কে ক্রল করতে ঝামেলা করতেছিল, কিছু ইরর আসতেছিল। ওই জন্য আমি সাইড ম্যাপে জানাই দিছি যে হচ্ছে, সাইড ম্যাপের মধ্যে জানাই দিছি যে হচ্ছে যে যেন ঝামেলা না করে রোবট, আরএফস এর রোবটটাকে ফুল পারমিশন দেওয়া হয়েছে, সেজন্য দ্রুত আরএফস এর মধ্যে ডাটা ক্রল করতে পারে, এই জন্য একটা পারমিশন দিছি। এটা হচ্ছে ওয়াইল্ড পারফরমেন্স এর জন্য। আর আর সেলিব্রিটির ক্ষেত্রে কোনো ঝামেলা করে না, হ্যাঁ, ক্লিন আছে সবকিছু, আর খুব ফাস্ট কাজ করতেছে, সেই জন্য আমরা এগুলা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। এটাই, অনেক সময় আবার কনফিউশন হয়ে যান অনেকেই যে হচ্ছে এখানে যে এতগুলো কোড আবার কিসের। ঠিক আছে, এখানে জাস্ট ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট মানে কাকে বলতেছে, এই রোবটটাকে বলতেছে যে তুমি যে ইউজার এজেন্ট, তোমার নাম হচ্ছে আরিফ সাইট অডিট, তোমার জন্য এলাও, এইটুকু। এই যে ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট এটা হচ্ছে ডিফল্ট। ইউজার এজেন্ট মানে এই যে স্টার মার্ক মানে সকল, সকল ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট বলতে রোবট গুলোকে বুঝাইছে যেগুলো বট, সকল ইউজার এজেন্ট তোমার জন্য এটা কি এলাও, তুমি এটা করতে পারবা, কোনটা করতে পারবা, এই যে সাইড ম্যাপটা করতে পারবা, এটাই বুঝায়। তারপর এইটাকে হচ্ছে নির্দিষ্ট করে বলা হয়েছে যে হচ্ছে যখন কোনো সময় যদি কনফিউশন থাকে যেন বোর্ড যেন কনফিউজড না হয়, সেজন্য তার নাম দিয়ে দিয়ে মানে সেই বোর্ডের যে নামটা, অরিজিনাল যে নামটা, ওইটা ওইটা এখানে দেওয়া হয়েছে। তো এইটা আমি কোথায় পেলাম, এইটা বসানো হয়েছে কোথায়, তো এটা হচ্ছে আরএফস এর যে ডকুমেন্টেশন আছে, আরএফস এর ডকুমেন্টেশনে এখানে দেওয়া আছে, এই যে এখানে বলছে যে ট্রাবল ইস্যু, কমন ইস্যু, যে ট্রাবল শুটিং যে কমন ইস্যু গুলো, সেগুলোর ক্ষেত্রে এই যে আরিফ সাইটের মধ্যে, এই যে হেল্পের আন্ডারে আরিফস এর মধ্যে এখানে সে বলছে যে হচ্ছে কখনো যদি সমস্যা হয় তাহলে তুমি এই যে ক্রোলার রোবট ডট টিএক্সটি ফাইলটা অপটিমাইজ করো, রোবট ডট টিএক্সটি ফাইলটার মধ্যে ওই পারমিশন গুলো সেট করো। তখন সে সেট করতে বলতেছে যে এই দুইটা, ঠিক আছে, তার নিজস্ব দুইটা রোবট আছে, এই রোবটটাকে একবারে আপনার ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে ইয়াতে রোবট ডট টিএক্সটি তে, সে যেন ভালো করে ওয়েবসাইটটা ক্রল করতে পারে। আর যদি কোনো ঝামেলা না করে, কোনো ট্রাবল শুটিং যদি না হয় সাইটের মধ্যে, কমন ইস্যু যদি না হয় এই ধরনের, যদি আরিফস এর কোনো ঝামেলা না করে, তাহলে আমাদের এগুলো দেওয়ার দরকার নেই। আমাদের যে কমন যেটা বেসিক, বেসিকটা আমরা রাখবো। বেসিকটা কেমন, এই যে এরকম সিম্পল, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের জন্য এটা সিম্পল। এখন আমরা দেখবো অন্য থার্ড পার্টি যেগুলো ওয়েবসাইট, যেগুলো কোডিং অথবা অন্য সিএমএস, যেমন হচ্ছে সার্টিফাইড এমটিপি, রোবটস, সার্টিফাইড এমটিপির যে রোবট ডট টিএক্সটি, তার ইয়াটা হচ্ছে এটা, এটাও কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করা হয়েছে। এটা এটা হচ্ছে
বিগ কমার্সের আন্ডারে বিগ কমার্স নামের ওয়ার্ডপ্রেসের মতো একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মের মধ্যে টুল আছে, ওইটা দিয়ে অটোমেটিকলি জেনারেট করা হয়েছে যে হচ্ছে কোনগুলো পেজ ডিসঅ্যালাউ, কার্ড পেজ, মানে অনেক পেজ, লগ ইন পেজ, যেগুলো সিকিউরিটি পেজ আর কি, সেগুলোকে ডিসঅ্যালাউ করা হয়েছে। তারপর ইউজার এজেন্ট, প্রতিটা ইউজার এজেন্টের নাম দিয়ে কি করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে প্রতিটা ইউজার এজেন্ট, মানে প্রতিটা বোটকে নাম দিয়ে ইয়া করা হয়েছে, আপনার ইন্ডিকেট করা হয়েছে প্রতিটা বোট যেন ক্রল করতে পারে। ইউজার এজেন্ট মানে ওই যে যেই এজেন্টটাকে বলছে, মানে যেই রোবটটাকে, ওই রোবটটার নাম, সবগুলোকে শেষে বলছে কি এলাও, ঠিক আছে। আর ক্রল দিলে দিছে 10, ক্রলের টাইমিংটা 10 সেকেন্ড। আর এখানে যে কার্ড অ্যাকাউন্ট পিএসপি, এটা ডিসঅ্যালাউ, কার্ড পিএসপি ডিসঅ্যালাউ, মানে যেগুলাতে সিকিউরিটি আছে আর কি, সিকিউরিটি বেস যেগুলা পেজ, ওগুলাকে ডিসঅ্যালাউ করে দিছে। এগুলা গুগলের কোনো বোট বা পৃথিবীর কোনো বোট এইগুলাকে কখনো ক্রল যেন না করে, সেই জন্য এগুলাকে ব্লক ডিসঅ্যালাউ করে দিছে। এবং এই যে বোটগুলোকে অ্যালাউ করা আছে, এই বোটগুলো শুধু এই যে সাইড ম্যাপটার জন্য অ্যালাউ করা আছে, সাইড ম্যাপটা যেন পড়তে পারে। এবং এই সাইড ম্যাপে থাকা এই যে ডিসঅ্যালাউ যে এই যে পেজটা আছে, এই পেজটা যেন না পড়তে পারে, এই জন্য এটাকে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যেন এই পেজটা ডিসঅ্যালাউ থাকে। কারণ এই যে চেকআউট পেজটা, এই পেজটা কিন্তু সাইড ম্যাপের মধ্যে আছে, সব পেজে কিন্তু সাইড ম্যাপের মধ্যে আছে, আছে না? তো এই পেজটাকে আবার ভিতরে তো আছে, সাইড ম্যাপের ভিতরে এই পেজটা, উপরে এটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হয়েছে। কার্ড অ্যাকাউন্ট পিএসপি এই পেজটাকেও ডিসঅ্যালাউ করে দেওয়া হয়েছে, তারপরে উপরের গুলোকেও ডিসঅ্যালাউ করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু প্রতিটা পেজ আর সিকিউরিটি পেজ আর কি। তো যাই হোক, আমরা দেখলাম যে হচ্ছে robot.txt কিভাবে কাজ করে এবং এটা কিভাবে জেনারেট করে, এইটার টাইপ কি কি, কিভাবে ডিসঅ্যালাউ করে, কিভাবে অ্যালাউ করে। তো এইটুকু ছিল আমাদের robot.txt। এখন তো ক্লিয়ার নাকি জিনিসটা কি, কিভাবে কাজ করে, কোথায় সেট করতে হয়, এটা তো দেখলেন, বুঝছেন তো নাকি? তারপর হ্যাঁ, সাইড বুঝতে ম্যাপ কি, পারছি। সাইড স্যার, ম্যাপ বুঝতে পারছি। সাইড ম্যাপ দেখলেন, robot.txt দেখলেন। এরপর ক্যানোনিক্যাল ট্যাগ কি, কিভাবে কাজ করে, এটা হচ্ছে গুগল যেন কনফিউজ না হয়, এই জন্য আমরা এটাকে বাছাই করি। কিভাবে করি কাজটা, ধরেন আমার একটা সাইটে যাই, ক্যানোনিক্যাল ট্যাগ মনে হয় এই ইয়ার মধ্যে আছে এখানে। তো এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, একটা টুল, যে টুলটা গুগলের নিজস্ব একটা টুল, ওয়েবসাইট অডিট করার জন্য, ওয়েবসাইটের টেকনিক্যালের যে বিষয়গুলো, যে ইস্যুগুলো, ওগুলোকে ডিটেক্ট করার জন্য এটা একটা সুপার পাওয়ারফুল টুল। এবং এই টুল দিয়ে আমরা দেখতে পারি যে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমাদের টেকনিক্যাল ইস্যুগুলো কি কি, যেইগুলো থাকা, মানে যেই ইস্যুগুলো হলে আমাদের সাইটের ক্ষতি হবে, সাইটের ইন্ডেক্স হবে না, সাইটের মধ্যে র্যাঙ্কিং নিয়ে সমস্যা করবে, এই ধরনের সমস্যা ডিটেক্ট করে, এই ধরনের সমস্যা খুঁজে বের করে, কে খুঁজে বের করে? গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের নিজস্ব একটা টুল, আমাদের ওয়েবসাইটটাকে অডিট করতে হেল্প করে, আমাদেরকে হচ্ছে যে সমস্যাগুলো আমাদেরকে এখানে শো করাচ্ছে, এটা কোথায় পাবো আমরা? ইন্ডেক্সের আন্ডারে পেজ, ইন্ডেক্সের আন্ডারে পেজে গেলে এখানে দেখতে পারবো যে হচ্ছে আমাদের টোটাল পেজ 662টা ইন্ডেক্স আছে ওয়েবসাইটের মধ্যে, যতগুলো পেজ আছে, যতগুলো পেজ আছে এর মধ্যে 662টা পেজ, সাইলেন্ট করেন একটু, মিউট করেন, 662টা ইন্ডেক্স আছে। হ্যাঁ, এখন 662টা ইন্ডেক্সের মধ্যে এখানে দেখাচ্ছে যে 404 কয়টা
117টা 404 পাওয়া গেছে সাইটের মধ্যে। এবং এখানে দেখাচ্ছে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। অল্টারনেট পেজ সাথে কি প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ পাওয়া গেছে কয়টা? 1400 দুইটা। তারপর হচ্ছে এক্সিকিউট বাই নো ইন্ডেক্স ট্যাগ পাওয়া গেছে 552টা। তারপর ব্লকেড বাই রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি দ্বারা ব্লক করা হয়েছে কতগুলো? 411টা ডিটেক্ট হয়েছে। তারপর পেজ উইথ রিডাইরেক্ট পেজ কতগুলো পাওয়া গেছে? 59টা। তারপর ব্লক ডিউ টু অ্যাক্সেস ফরবিডেন 403, এই ধরনের ইস্যু পাওয়া গেছে 48টা। তারপর ব্লক ডিউ টু আদার ফোর অ্যাক্সেস ইস্যু কত? 44টা। তারপর সফট 404 একটা। তারপর সার্ভার ইরর 5 অ্যাক্সেস কত আছে? একটা। তারপর ক্রলার কারেন্টলি নো ইন্ডেক্স, তো ক্রলার কারেন্টলি নো ইন্ডেক্স এটা আছে ওয়েবসাইটের মধ্যে পাওয়া গেছে 251টা। তো 251টার মধ্যে আমি এখানে ওপেন করছি যে অল আননোন পেজ, মানে পরিচিত এবং অপরিচিত সকল পেজ এখানে, ঠিক আছে? পরিচিত এবং অপরিচিত সকল পেজের মধ্যে এই টোটাল ডাটাগুলো বের হয়েছে। এখন এটা যদি আমি ফিল্টারিং করি, এখানে ক্লিক দিই যে হচ্ছে অল সাবমিটেড পেজ, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ সাবমিট করা হয়েছে এর মধ্যে যদি আমি ফিল্টারিং করে দেখি তাহলে কিন্তু এটা কমে যাবে। এই যে এখানে 413টা, 413টার মধ্যে এইখানে এই ইস্যুগুলো বের হয়েছে, কমে গেল। অল আননোন পেজ থেকে এগুলা হচ্ছে ইন্ডেক্সেবল পেজ গুলোর মধ্যে এগুলা বের হয়েছে। আর অল আননোন দিলে তো আরো অনেকগুলো বের হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা নো ইন্ডেক্স ট্যাগ এক্সক্লুড বাই নো ইন্ডেক্স ট্যাগ বলতে, না আমরা এখানে এখানে যেটা আছে এটা আগে শেষ করি। আমরা দেখতেছিলাম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ এখানে তো ডিটেক্ট হয় নাই, এই যে একটা, সরি এখানে 0, মানে কোনো ক্যানোনিক্যাল ট্যাগ পাওয়া যায়নি। ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে যেই ট্যাগটার মানে পরিচয় দুই রকম, যেই ইউআরএল বা যেই পেজের পরিচয় দুই রকম পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ক্যানোনিক্যাল, ঠিক আছে? তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে গেলে এটা অন করি। এই যে পরিচয় দুই রকম কিভাবে পাচ্ছে সেটা হচ্ছে, আমাদের তো একটা মেইন পেজ আছে, এই যে এটা, এটা হচ্ছে আমাদের আসল পেজটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসল পেজটা। এই যে এখান থেকে স্ল্যাশ থেকে প্রোডাক্ট ক্যাটাগরি টায়ার্স হুইলস তারপর স্ল্যাশ, এখান থেকে আমাদের অরিজিনাল পেজ, এই পেজটাতে ঢুকলাম, এটা অরিজিনাল পেজ। তার মানে আমাদের মূল পেজ এটা, মূল পেজ এটা, কিন্তু গুগল গুগল এই যে আরেকটা পেজ পাচ্ছে, এই যে এটা, গুগলের কাছে দুইটা, গুগল এই পেজটাও ইন্ডেক্স করতেছে, এই পেজটা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছে, আবার এই পেজটা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছে সে, এই যে এটা। তার মানে এক্সট্রা এখানে দেওয়া আছে স্ল্যাশের পর কোশ্চেন মার্ক, এড টু কার্ট, তারপর কোড নাম্বার, ঠিক আছে? তো এই যে এড টু কার্ট সাথে প্রতিটার সাথে এড টু কার্ট দেখাচ্ছে এখানে, এড টু কার্ট। তো এই যে ডুপ্লিকেট ইউআরএল হয়ে গেছে। এখন এইটার মধ্যে যদি আমি ঢুকি, এই যে ঢুকলাম, এইখানে এই যে ঢুকছি না এই পেজে, ঢুকার পর এই যে যেই কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি, যে পেজটা আমার চোখে ভাসতেছে সেম, এই যে এইটার মধ্যে তো একটু কাট নাই, এই যে সেম ওই পেজটাই। তার মানে এইটা আর এইটা সেম জিনিস,
কিন্তু লিঙ্কটা আলাদা আলাদা, লিঙ্কটা আলাদা আলাদা। তো এই জন্য এই পেজটাকে নাম, এই পেজ ইস্যুটার নাম হচ্ছে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। মানে ক্যানোনিক্যাল ট্যাগের যে ইস্যুটা, এটা হচ্ছে প্রধান ইস্যু, ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটার মূল কারণ হচ্ছে সে একই একটা জিনিস দুই রকম লিঙ্ক পাওয়া গেছে। যে এইটা পেজ কিন্তু একই, এই পেজটাও কিন্তু একই, কিন্তু সে লিঙ্ক পাচ্ছে দুইটা। এই যে এইটা তো একটা পাচ্ছে পাচ্ছে, এটা তো ওয়েবসাইটের মধ্যে মূল পেজ, আবার এটার সাথে এরকম একটা লিঙ্ক পাচ্ছে সে, এরকম একটা লিঙ্ক ধরতেছে। এই জন্য এটা আপনার ক্যানোনিক্যাল পেজ হিসাবে গণনা করতেছে। তো এইটা হচ্ছে একটা টুলস, যেটা হচ্ছে আমরা উকমার্স ইউজ করতেছি যে ওয়েবসাইটটার মধ্যে। উকমার্সের কোডিং এর মধ্যে কিছু হচ্ছে, যখন আমরা এড টু কাট করি, উকমার্সটা ওইভাবে তৈরি করা হয়েছে যে যখন আমরা এড টু কাট করব তখন এই যে এর যে কেস লিঙ্ক গুলো সার্ভারে জমা হয়। উকমার্সের যে সার্ভার আছে, উকমার্স প্লাগইনটার সার্ভারে জমা হয়, তখন কিন্তু এটা ওয়েবসাইটের মধ্যে থেকে যায়। তখন গুগল রোবট আসে দেখে, দেখে কিন্তু সে তখন এই পেজটাকে কাউন্ট করে ফেলে। সে বুঝতে পারে না যে আসল পেজ কোনটা। এটাও পেজ সেম জিনিস, একই পেজ, এটা পেজও সেম জিনিস, একটাই পেজই, কিন্তু ইউআরএল দুইটার দুই রকম হয়ে যায়। দুই রকম তখনই হয় যখন মানুষ এই পেজে আসে এড টু কাট করে, মানে এক কথায় যখন ওয়েবসাইটটা রানিং হয়, চলতি সাইট যখন হয়, তখন কিন্তু এই যে এই ধরনের ট্যাগ, এই ধরনের লিংক তৈরি হয় সাইটের মধ্যে, সিস্টেম তৈরি করে ফেলে ওয়েবসাইটের সিস্টেম। তখন গুগল ক্রোল আসে দেখে হোক এটা আবার নতুন একটা পেজ, আবার আগের তো পেজটা আছেই, জিনিস একই, নাম দুই রকম, ইউআরএল দুই রকম, তখন এটাকে গুগল ক্যানোনিক্যাল ট্যাগ হিসাবে ধরে ফেলে। ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে ধরে ফেলে তখন গুগল আমাদেরকে জানিয়ে দেয় যে তোমার ওয়েবসাইটের মধ্যে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ ধরা পড়ছে। তখন সে তারিখটা শো দেয় যে এত তারিখে আমি ঢুকছিলাম সাইটের মধ্যে, এই যে লাস্ট করো এত তারিখে আমি 13 জুনে ঢুকছি, 13 জুনে এগুলো এগুলো পাইছি। ঠিক আছে, এখানে 1000টা আছে, তো এখানে যদি দেখি, তো এখানে 13 জুন 13 জুন 13 জুন, তারপর 11 জুন 12 জুন 10 জুন 9 জুন 8 জুন। তো সে হচ্ছে কতদিন পর পর, প্রতিদিনই কম বেশি ঢুকে। ঠিক আছে, 2 দিন 1 দিন পর পর ঢুকে, প্রতিদিনই ঢুকে। সে তখন প্রতিটা চেক করে যে হচ্ছে নতুন কোনো পেজ তৈরি হয়েছে কিনা। তখন সে দেখতেছে যে সব পেজের মধ্যে একটু কার্ড তৈরি হয়েছে, এই ধরনের পেজ তৈরি হচ্ছে। তো এটা কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করিনি, এটা করছে আমাদের প্রোগ্রাম, আমাদের ওয়েবসাইটের প্রোগ্রাম, যে প্লাগইন গুলো আছে এগুলা তৈরি করে ফেলছে, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো গুগল তো আর বুঝবে না যে এটা তুমি তৈরি করছো, না এটা হচ্ছে প্লাগইন তৈরি করছে, না রোবট তৈরি করছে, না ভূত তৈরি করছে। গুগল তো এটা জানে না। গুগল শুধু দেখতে পাচ্ছে যে এই যে একটা লিঙ্ক পাইলাম আমি, এই লিঙ্কটা তো সেম কন্টেন্ট, আবার এই যে শপ যে আছে, আমাদের যে অরিজিনাল যে পেজটা, এই যে শপ পেজ, এটা হচ্ছে সেম একই জিনিস, কিন্তু সে লিঙ্ক পাচ্ছে দুইটা, ওই জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ধরতেছে। এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি, ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে ধরলো? হ্যাঁ, বুঝতে পারছি। বলতে পারবেন কিভাবে ধরে এগুলা? এগুলা আর কি গুগল অটোমেটিকলি ধরে। গুগল তো অটোমেটিকলি ধরে, ঠিক আছে, মানে তো গুগলের কাজ হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করা, ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ আছে সে চেক করে। তো আমরা জানি না, আমরা কিন্তু দেখতে পারি না যে এই পেজটা কোথায় তৈরি হয়েছে, এই পেজটা কোথায় আছে। এই পেজটা তৈরি হয় গুগলের যে ওয়েবসাইটের যে কোডিং, এড টু কার্ট করি না আমরা, এটা তো ই কমার্স সাইট, এড টু কার্ট তো হয় সচরাচর, কিনা বেচা তো হয় ওয়েবসাইটের মধ্যে, মানুষ এড টু কার্ট করে আসে, ইউজার আছে, ইউজার গুতাগুতি করে। তো তখন কিন্তু এটা আপনার ওয়েবসাইটের কোডের মধ্যে এই জিনিসগুলো তৈরি হয়। তো গুগল তো সেগুলা পড়তে পারে, আমরা তো আর চেক করি না যে কোন কেসের কোন আপনার প্লাগইন দিয়ে কোন জিনিসটা তৈরি হয়েছে, কোন কোড দিয়ে কোন লিঙ্ক তৈরি হয়েছে, এগুলা তো সবসময় দেখা যায় না। তো গুগল ওগুলাকে ধরতে পারে, আমরা কিন্তু ওগুলাকে ধরতে পারি না, ওটা ভিতরে থাকে কোডের ভিতর। তো গুগল তো জানে তোমার মেইন পেজ এইটা,
তা আবার ফের নতুন করে পেজ বানাইছো কেন? এই যে এটা গুগল তো জানে না যে এটা ইয়া বানাইছে, প্লাগইন বানাইছে। তো এইটাকেও সে ডুপ্লিকেট হিসেবে ধরে। এটা তো সেম, এটা তো সেম, এটা হচ্ছে লিঙ্ক আলাদা, এটার লিঙ্ক আলাদা, বাট কন্টেন্ট ফির একই, তাহলে এটা ডুপ্লিকেট ধরিয়ে। তো এইটাই হচ্ছে ম্যাটার, মানে এটাই হচ্ছে লজিক। বুঝতে পারছেন? এইটুকু বুঝলে হইলো, এইটুকু বুঝেন নাই কে? আবার বলেন, প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। কেউ আছে এরকম বুঝেন নাই এইটুকু? না বুঝলে বলেন, কে কে বুঝেন নাই বলেন, এখন আবার বুঝিয়ে দিব। ভাই, আরিফ ভাই আবার বলতে বলতেছে। আচ্ছা, তো ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে এক্সাম্পল, ফর এক্সাম্পল যদি আমি দেই, এই যে ধরুন ইউআরএল গুলো আছে এরকম। এক নাম্বার হচ্ছে এইচটিটিপিএস ওয়েবসাইটটা, হ্যাঁ ওয়েবসাইটটা, এটা ডোমেইনটা। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা, সাপোজ প্রোডাক্টটা, তারপর প্রোডাক্টের নামটা। তো এটা হচ্ছে আমাদের একটা স্লাগ, এটা হচ্ছে আমাদের মূল স্লাগটা। স্লাগ মানে তো বুঝেন, যে লিঙ্কটাকে স্লাগ বলে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল লিঙ্কটা বা স্লাগটা। তারপর এই যে আরেকটা প্রোডাক্ট ABCD, ঠিক আছে, এখান থেকে একটু সেম। তারপর এই যে একটা এক্সট্রা লিঙ্ক ধরতেছে, তো এইটা একটা লিঙ্ক, কিন্তু এর ভিতরে সেম জিনিস, এই জিনিসটাই এই জিনিসটাই বারবার কপি, এই জিনিসটার কপি এইটা, আবার এই জিনিসটার কপি আরেকটা। তো এরকম বারবার দুই তিনটা কপি হয় একটা পেজের, দুই তিনটা কপি, ডুপ্লিকেট কপি হচ্ছে ক্যানোনিক্যাল টাইপ। তাহলে গুগল বুঝবে মূল ইউআরএলটা হচ্ছে আমাদের মেইন জিনিস। তো এইটা গুগলকে বোঝানোর জন্য এই যে এইখানে হচ্ছে লিঙ্ক করে দিতে হয় কোড দিয়ে, যে হচ্ছে লিঙ্ক রেল ক্যানোনিক্যাল রেল রিফারেল দিয়ে এই যে মূল যে পেজটা, এটাকে আমরা যদি প্রোগ্রামে কোড করে দিই, তাহলে সে এই যে এগুলাকে ইগনোর করবে, আমাদের মেইনটাকে টার্গেট করবে। তখন এগুলাকে, যেমন এখন বর্তমানে ধরতেছে টুলের মধ্যে, যে ধরতেছে না, এখানে ডাটাগুলো ধরতেছে, যে ক্যানোনিক্যাল গুলো ধরতেছে। তো আমরা যদি ওয়েবসাইটের মধ্যে এই যে পেজটার মধ্যে ঢুকে যদি বলি যে হচ্ছে আমাদের মূল মেইন পেজ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের মেইন পেজ না, এটা হচ্ছে আমাদের কোনো মেইন পেজ না, আমাদের মেইন পেজ হইলো হচ্ছে এটা, এই যে এইখান থেকে এটা। তো এইটা যদি আমরা বলে দেই, হ্যাঁ, লিঙ্ক করে দেই সিস্টেম করে কোডের মধ্যে, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট ধরবে না, তখন ক্যানোনিক্যাল ইস্যুটা গুগল ধরবে না। তো এখন ক্যানোনিক্যাল ধরার কারণ হচ্ছে একই প্রোডাক্ট, একই লিঙ্ক, সরি, একই মানে কন্টেন্ট, কিন্তু লিঙ্ক হচ্ছে দুই রকম। একটা হচ্ছে মেইন লিঙ্ক, এই যে এখানে দেখাচ্ছে, এই যে হচ্ছে আমাদের এই যে মেইন লিঙ্ক হচ্ছে এইটা, এই যে ABCD, এটা হচ্ছে মেইন লিঙ্ক, কিন্তু এটার দুই তিনটা কপি তৈরি হয়ে গেছে, সাইটের মধ্যে দুই তিনটা কপি তৈরি হয়ে গেছে, লিঙ্কের কপি। তো যে আপনার এগুলাকে গুগল স্কিপ করবে তখন যখন আমরা এই পেজটাকে গুগলকে জানাবো যে এই পেজটা আমাদের অরিজিনাল পেজ, আর এগুলো ডুপ্লিকেট পেজ। তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার?
গুগল কিভাবে বুঝতে পারছি স্যার। তারপর ক্যানোনিক্যাল ট্যাগের পর আছে হচ্ছে 301 রিডাইরেক্ট। 301 রিডাইরেক্ট এটা কি? শুধু 301 রিডাইরেক্ট বলতে আমরা বুঝাই হচ্ছে রিডাইরেক্টের ভাগ আছে। রিডাইরেক্ট কিভাবে কাজ করে, রিডাইরেক্ট চেক দেখেন। রিডাইরেক্ট এক্সাম্পল দেই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এটা কিভাবে বুঝা, আচ্ছা সহজে বুঝাচ্ছি, এমনি তো বুঝেন না, যে সহজে বুঝাচ্ছি আমি। তো এই জিনিসটা কিভাবে কাজ করে এখানে দেখা যাচ্ছে, বড় করে দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে একটা ডোমেইন নিলাম, এটা হচ্ছে আমার ডোমেইন, তারপর একটা পেজ লিঙ্ক। তো অনেক সময় দেখবেন যে একটা লিঙ্কে ঢুকলাম আর একটা লিঙ্কে নিয়ে গেল আমাকে, হয় কি না এরকম? হয় না? মানে কেউ দেখেন নাই? এতদিন ধরে কাজ করতেছেন, কেউ দেখেন নাই? একটা লিঙ্কে ঢুকলাম আর একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, এরকমটা হয়নি? হয়েছে স্যার, হয়েছিল। কোথায় দেখছেন আপনি, কোথায় হয়েছে, কোথায় দেখছিলেন এই জিনিসটা? আর যে কোনো একটা সাইটের লিঙ্ক সার্চ দিলে ওই সাইটটা আসতে অনেক সময় নেয়, মাঝে মাঝে আসেই না। আচ্ছা, ওইটা ইস্যু আলাদা, এটা ইস্যু আলাদা। রিডাইরেক্ট ইস্যু তো এই যে এখানে, এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি আমি। আমি বলতেছি যে একটা একটা লিঙ্কে গেলে আরেকটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, এটা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমি যদি এখানে লিখে দিলাম যে আমি nunnabi.com DEF এই পেজে ঢুকলাম, কোন পেজে? ডিই তারপর এফ, এই পেজে ঢুকলাম, ঢুকার পর আমাকে নিয়ে গেল ABCD পেজে। আমি ঢুকলাম DEF এ, আমাকে নিয়ে গেল ABCD পেজে। বুঝেন নাই? বুঝতে পারছি এবার। বুঝতে পারছি স্যার, কি অল পেজ থেকে পরে নিউ পেজে নিয়ে চলে যায়। তো এই যে এইখানে পেজটা আছে কি wildperformance.com, তারপর কি একটা ডেট আছে। তো এই যে এইটাতে আমি ঢুকলাম, এটা লক্ষ্য করিয়েন ভালো করে। এই যে কোথায় নিয়ে গেল আমাকে, বলেন কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে আসছে? কোন পেজে ছিলাম, ঢুকছিলাম কোথায়, আর আসলাম কোথায়? হোম পেজে চলে আসছি। এইটা বলতে এতক্ষণ লাগে? তারপর এই যে এই পেজটাতে ঢুকতেছি, এই যে এই ডেটটাতে 2026/4 না, এটাতে ঢুকলাম, এই যে ঢুকতেছে, এই যে কোথায় নিয়ে আসলো এখন?
হোম পেজে। তো এইটাকে বলে রিডাইরেক্ট। রিডাইরেক্ট যদি বুঝাইতে হয় আপনাদেরকে তাহলে তো মহা মুশকিল। তারপর এই যে এই পেজটার নাম কি, প্রোডাক্ট, তারপর হচ্ছে একটা আপনার প্রোডাক্ট নেম, ঠিক আছে। এই যে এই লিঙ্কটাতে ঢুকলাম, এই যে লক্ষ্য দিয়ে এখানে কি, এখানে লক্ষ্য রাখেন, এই যে কোথায় নিয়ে গেল, এখানে শেষে কি এদিকে বট না? আছে? না। হ্যাঁ, এখন এই যে এই পেজটা আমি কপি করলাম, এখন আমি রিডাইরেক্ট চেক করব। এত ফির কাঁচা মাথা হইলে হবে? দেখাই সহজেই বুঝার কথা এটা। তো এইটা আমি লিংক দিলাম, দিয়ে অ্যানালাইসিস করলাম। এই যে দেখেন, আমি দিলাম এই লিঙ্কটা। তো এই লিঙ্কটার কোড মানে বাইপাস। বাইপাস মানে কি, রাস্তা কয়টা? রাস্তা আছে, মানে এক রাস্তা থেকে আরেক রাস্তা, এক এক লাইন থেকে সে আরেক লাইনে চলে যাচ্ছে। তো এই লাইনটার নাম হচ্ছে কি, 301। কি নাম? 301। 301। একটা একটা টেনের লাইন আছে, তো ওই টেনের লাইন থেকে সে আরেকটা টেনের লাইনে চলে গেছে। মানে এক লাইন থেকে যাচ্ছিল, যে যাওয়ার পরে আরেক লাইনে উঠে পড়ছে সে। তো এই যে লাইনটার নাম হচ্ছে 301। ট্রেনের লাইন তো চিনেন, একটা ট্রেন যাচ্ছে, যাওয়ার পর সে আরেকটা লাইনে উঠে গেছে। তো এই লাইনটার নাম হচ্ছে 301। তো সে যাচ্ছিল এই যে এই লাইনে, এই পেজে যাচ্ছিল, এই পেজে যাওয়ার পরে সে 30 লাইনে উঠে উঠে গেছে। তো এইটাকে বলে হচ্ছে কি মুভ, কি মুভড পার্মানেন্টলি, কি মুভ মুভ। মুভ পার্মানেন্টলি, মানে পার্মানেন্টলি সে এই লাইন থেকে ওই লাইনে ট্রান্সফার হয়ে গেছে। তো প্রথমের ইউআরএলটা দেখেন আর পরের ইউআরএলটা দেখেন। সে এইটাতে ঢুকতেছিল, এইটাতে ঢুকে সে 301 লাইনে পার হয়ে সে এই লাইনে চলে আসছে। তো এইটাই হচ্ছে রিডাইরেক্ট। রিডাইরেক্ট চেইন বলে এটাকে, রিডাইরেক্ট চেইন। এখন যদি আমি এটাতে ঢুকি, আমাকে কোথায় নিয়ে যাবে? এটাতে গেলে কোথায় নিয়ে আসবে? নিচের ইউআরএল যেটা আছে ওই দ্বিতীয় ইউআরএলটাতে, নিউ ইউআরএলটাতে নিয়ে যাবে। রাইট, রাইট। তো এইটাতে যদি আমি ঢুকি, আমাকে এইটাতে নিয়ে আসবে। যখন আমি এইটাতে ক্লিক দিলাম, তখন আমাকে মুভ পার্মানেন্টলি দিয়ে এটাতে নিয়ে আসলো। আমি যদি এটা ওপেন করি নিউ ট্যাবে, যে দেখেন নিউ ট্যাবে ওপেন করলাম, নিউ ট্যাবে ওপেন করলে পার্মানেন্টলি এখান থেকে ওইখানে নিয়ে যাবে। এই যে গেলাম, এই যে এখান থেকে এটা চেঞ্জ হয়ে এইটাতে নিয়ে আসলো। এইটাতে গেলাম, ফিউচার ডাস্ট শেষে লেখা আছে বুট ফিউচার, ফিউচার ডাস্ট। তো এইটাতে ঢুকলাম, ঢুকার পরে আমাকে নিয়ে আসলো হচ্ছে ফিউচার ডাস্ট বাদ দিয়ে বুটে নিয়ে আসলো। শেষে কিন্তু ফিউচার ডাস্ট ছিল এটা। তো এইটা থেকে আমাকে এইটাতে নিয়ে আসলো। তো এইটাকে বলে হচ্ছে 301 চেইন। 301 এই লাইনটার নাম, 301 এই লাইনটার নাম। এবং এইটার মূল কাজ কি? এইটার মূল কাজ হচ্ছে মুভড পার্মানেন্টলি, মানে পার্মানেন্টলি মুভ, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ পার্মানেন্টলি। মানে এটাতে ঢুকলে এটাতে তুমি আসবে যে এই যে সেটিংটা করা হয়েছে, এটা পার্মানেন্টলি চলে যাচ্ছে। এখন পার্মানেন্টলি মুভ দেখলাম, আবার টেম্পোরারি মুভ আছে, মুভ পার্মানেন্টলি আছে, মুভ টেম্পোরারি আছে, ঠিক আছে। এখন মুভ 301 চেইন যদি দেখি আমি,
তো এইখানে স্ট্যাটাস কোড দেখেন কত 301। এইটা দ্বারা কি বুঝাই আমরা, কি বুঝি? 301 দিয়ে কি মুভ পার্মানেন্টলি। মুভ পার্মানেন্টলি, মানে এটাতে ঢুকতেছি এটাতে চলে আসতেছি, মুভ মুভ পার্মানেন্টলি। তারপরেরটা দেখেন, তারপরটা 302। 302 মানে কি টেম্পোরারি রিডাইরেক্ট। রিডাইরেক্ট। তার মানে ফাউন্ড মানে পাওয়া গেছে অথবা টেম্পোরারি রিডাইরেক্ট মানে টেম্পোরারি রিডাইরেক্ট হচ্ছে। আরেকটা 303 সি আদার, ঠিক আছে। আরেকটা আছে 304, এটা নট মডিফাই। তারপর আরেকটা আছে 3017, এটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। তারপর আরেকটা আছে 308, এটা পার্মানেন্ট রিডাইরেক্ট, ঠিক আছে। এই যে লিস্ট গুলো দেখেন, প্রথমে হচ্ছে 30, এটা হচ্ছে মাল্টিপল চয়েস, এটার নাম 300, এটা হচ্ছে মাল্টিপল চয়েস মানে একাধিক রিসোর্স আছে, কোনটি ব্যবহার হবে তা ক্লায়েন্ট নির্বাচন করতে পারে। রিসোর্স মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাবে এটা হচ্ছে ক্লায়েন্ট নির্বাচন করতে পারে এটা, ঠিক আছে। মাল্টিপল চয়েস মানে একটা লিংক আছে, ওই লিঙ্কটাতে ঢুকলে 4-5টা লিঙ্ক বের হবে। এখন যে ইউজার সে যেটাতে মন চায় সেটাতে যাইতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস। আর এই একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ঢুকলে পার্মানেন্টলি আমাকে মুভ করে নিয়ে যাবে আরেকটা লিঙ্ক, মানে স্থায়ীভাবে নতুন ইউআরএল এ সরানো হয়েছে। এসিওর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বুঝা গেছে? এটা হচ্ছে এসিওর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন কেন ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয় এগুলার বিষয় আছে, এসিওর জন্যই বা কেন ব্যবহৃত হয় বেশি। তারপর দেখেন 302 হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট অথবা ফাউন্ড। তো সাময়িকভাবে অন্য ইউআরএল পাঠানো হয়, মানে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য বা একদিনের জন্য, যে কোনো একটা নির্দিষ্ট টাইমের জন্য সাময়িক ভাবে অন্য ইউআরএল এ পাঠানো হয়। আর এই যে উপরেরটা যেটা 301, এটা পার্মানেন্টলি মানে পার্মানেন্ট ফিক্সড একবারে। আর এটা হচ্ছে টেম্পোরারি মুভ করা হয়েছে সাময়িকের জন্য। তারপরে হচ্ছে 301, এটা হচ্ছে সি আদার, মানে সাধারণত পোস্টের পরে জিইটি রিকোয়েস্ট অন্য ইউআরএল এ পাঠানো হবে, মানে এটা আরেকটা চেইন যেটা পোস্টের পর, মানে হচ্ছে যে কোনো ব্লগ পোস্ট হোক বা কোনো কন্টেন্ট হোক, ওইটা হচ্ছে আপনার একটা পেজে ঢুকলাম, ঢুকার পর ওই পেজের মধ্যে কন্টেন্টটা পড়তেছি, পড়ার পরে একটা টাইমিং আছে, যখন আমি কোনো পোস্টটা পড়লাম, যখন পোস্টটা শেষ হইলো আমার পড়া, তখন কিন্তু আরেকটা ইউআরএল আমাকে পাঠিয়ে দিবে, হয় কি না এরকম? তো এইটা হচ্ছে সি আদার এটাকে বলে। এটা হচ্ছে 303 চেইন, এটা এই স্ট্যাটাস কোড। তারপর 304, এটা হচ্ছে নট মডিফাইড, এটা হচ্ছে ব্রাউজারের কেস ব্যবহার হইলে, আমাদের যখন নতুন কন্টেন্ট করি, ব্রাউজারের কেস ব্যবহার করি, ব্রাউজারের কেস আছে না, কুকিজ, কে চিনে? জি স্যার চিনি। তো তখন এটা মাঝে মধ্যে এটা কাজ করে আর কি, ঠিক আছে। এটা মডিফাইড না, ঠিক আছে। তারপর ডাউনলোড যখন আমরা করি, একটা কোনো সার্ভার থেকে যখন ডাউনলোড করছেন, ডাউনলোড করলে কিন্তু একটা লিঙ্কে ঢুকলে ওইটা ডাউনলোড লিঙ্কটা কিন্তু আলাদা হয়ে যায়, যখন ক্লিক দিবেন তখন কিন্তু ডাউনলোডের লিঙ্কটা কিন্তু আলাদা হয়ে যায়। আপনি যদি একটা মুভি ডাউনলোড দিতে যান, তো ওইটার লিঙ্ক কিন্তু আলাদা হবে, সার্ভারের একটা লিঙ্ক আছে।
তো সার্ভারের একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা এখানে জেনারেট হয় যখন কোনো কিছু ডাউনলোড দেন। ডাউনলোড দেওয়ার সময় কিন্তু একটা লিঙ্ক থাকে, মনে করেন যে ডাউনলোড লিঙ্ক, এটা থাকলো একটা। যখন ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক দিবেন, এটা কিন্তু শর্ট লিঙ্ক। এই যে এটা যদি আমি কপি করি, ডাউনলোডের লিঙ্কটা, যে লিঙ্কটা কিন্তু অনেক ছোট একটা লিঙ্ক। যখন এটা যখন আমি ওপেন করব, তখন কিন্তু এটা কিন্তু আমাকে একটা রিডাইরেক্টে নিয়ে যাবে। এই যে নিয়ে আসলো। এই যে এখানে কত বড় ইউআরএল এটা, বুঝছেন? মুভি ডাউনলোডের ক্ষেত্রে এই যে গেট লিঙ্ক দিয়ে এটা ধরায় দিছে, গেট লিঙ্ক দিয়ে এটা ধরায় দিছে, কত বড়। তো এটাতে যদি এখন ক্লিক দেন, তখন কিন্তু রিডাইরেক্ট করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে রিডাইরেক্ট হচ্ছে, এই যে টেলিগ্রামে চলে আসলো। এই যে ঢুকলাম এই ইউআরএল এ, এত বড় লিঙ্কে, এই যে এটাতে এই রিডাইরেক্ট হয়ে আরেকটা ইয়াতে নিয়ে আসলো। এটাকে বলা হচ্ছে মাল্টিপল চয়েস। যখন এখানে দিলাম আমি ক্লিক এই লিঙ্কে, তখন কিন্তু আরেকটা নতুন ট্যাবে আরেকটা লিঙ্ক ওপেন হইলো। তারপর লিঙ্কটা চেঞ্জ হয়ে ফাইলে আসলো। এই যে রিডাইরেক্ট হচ্ছে, এই যে তিনটা রিডাইরেক্ট হয়েছে। কয়টা? তিনটা। এখানে ক্লিক দিলাম, তিনটা রিডাইরেক্ট হয়েছে। এই যে প্রথম, এই যে একটা চেঞ্জ, এই যে আরেকটা চেঞ্জ, এই যে আরেকটা চেঞ্জ। কয়টা হইলো? তিনটা চারটা চেঞ্জ হইলো। তারপর আবার ক্লিক দিলাম, এই যে একটাতে নিয়ে গেল, এই যে আরেকটাতে নিয়ে গেল। আবার ক্লিক দিলাম এখানে, এই যে এখন কিন্তু নিয়ে যায়নি। এই যে এই তিনটা, এই যে তিনটা চেঞ্জ হচ্ছে, মানে একটার ভিতর আর একটা লুপ সিস্টেম। এই যে ডাউনলোড বাটনে ক্লিক দিলাম, এই যে এইটা একটা লিংক, এটাতে ঢুকতেছে, লোডিং হচ্ছে, এটাতে এই যে আরেকটা চেঞ্জ হয়ে গেল, এটা আর আলাদা আরেকটা লিংক, এই যে আরেকটা আলাদা লিংক চলে আসলো। তো এইভাবে এইটা রিডাইরেক্ট চেইন এইভাবে কাজ করে। এই যে একটা লিংক ওপেন হইলো গুগলে, এবং এইখানে হচ্ছে আরেকটা লিংকের মাধ্যমে এই জিনিসটা ওপেন হইলো। তো এইটার একটা আলাদা লিংকে চলে আসলো, ট্রান্সফার হয়ে গেল। তো এটা কিভাবে কাজ করতেছে, যখন আমরা এই যে এই বাটনে ক্লিক দিলাম, এই বাটনে ক্লিক দিলাম, এই যে লিংকটা চলে আসলো। মানে এক কথায় রিডাইরেক্ট চেইনটা অনেক ভাবে কাজ করে। এই যে গুগল, এটা কত ভাবে যে আসলো, একবার গুগল আসতেছে, একবার অন্য ওয়েবসাইটে আসতেছে, বিভিন্ন রকম রিডাইরেক্ট চেইন আছে। এগুলা বেশিরভাগ যেগুলা অ্যাডস চালায়, যেগুলা সাইট, ওই সাইটের মধ্যে এই চেইন গুলো কাজ করে। তো এইখানে আমরা যে লিস্টিং গুলো দেখলাম, যে হচ্ছে কিভাবে রিডাইরেক্ট চেইন কত প্রকার এখানে দেওয়া আছে। তো সচরাচর আমরা যেটা ইউজ করি এসইও এর ক্ষেত্রে, সেটার নাম কি? কত এটা? স্পট কত? স্ট্যাটাস স্পট কত এটা? 301। 301টা হচ্ছে আমাদের এসইওর জন্য যেটা বেশি ব্যবহৃত হয়। আমরা যখন একটা পেজ র্যাঙ্ক হয়, বা একটা পেজ আমাদের প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় একটা পেজ, যে পেজটা ডিলেট হয়ে গেছে, আগে ছিল এক সময় অনেক ভালো ট্রাফিক আসতো, বা ডিলেট হয়ে গেছে, তো ওই পেজটা আমরা আরেকটা ভালো পেজের সাথে কানেক্ট করে দিতে পারি, যেন পরবর্তীতে এই পেজটাও ওইটার লিঙ্কটা পায়। ওই পেজটা ইন্ডেক্স আছে। কিভাবে দেখাবো এটা? মনে করেন ওয়েবসাইট,
তো এই যে ওয়েল পারফরমেন্স সাইট মনে করেন যে এই প্রাইভেসি পলিসি, অথবা এই যে এইটা প্রোডাক্ট, অথবা এটা যে কোনো একটা হোয়াটএভার, এইটা যদি হয় এটা আমাদের পেজ, এই যে পেজটা, ঠিক আছে, এটা আমাদের পেজ। এই পেজটাতে ঢুকলাম, এই যে পেজটা, এই পেজটাতে ঢুকলাম, দেখা যাচ্ছে হচ্ছে 404, অথচ সাপোজ গুগলে আপনার এটা ইন্ডেক্স আছে, ঠিক আছে, গুগলে ইন্ডেক্স আছে, ছিল, হুট করে কি যে হলো বা নাই, এটা আগে কিন্তু র্যাঙ্কে ছিল, এই যে 5 স্টার রেটিং ধরছে, তারপর এটাতে ট্রাফিক আসতো, আগে আমরা জানি যে জানতে পারছি যে এটাতে ট্রাফিক আসতো, এটা দিয়ে অনেকগুলো সাইটে, এই জিনিসটাও জানতে পারলাম কোনো টুল দিয়ে। তখন এটাকে আমরা কি করব, এটা কিন্তু গুগলে অলরেডি ইন্ডেক্স আছে, তো এটাকে আমরা ডি ইন্ডেক্স করবো না, ইউজার আসতেছে, সার্চ দিচ্ছে, আসে, ঢুকতেছে, দেখতেছে 404, আবার কোনো আরেকদিন পর আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, এই পেজটা গুগলে আসতেছে, গুগলে মানুষ ঢুকতেছে, ঢুকার পরে দেখাচ্ছে 404। তো এটা এসিওর জন্য খুবই খারাপ। একটা ইউজার আসতেছে কত আশা নিয়ে, সে এই পেজটাতে কিছু আছে, সে পড়বে বা সে একটা প্রোডাক্টটা কিনবে, কত আশা নিয়ে সে সার্চ করে পাইলো, পাওয়ার পর যখন ঢুকতেছে, ঢুকার পরে দেখতেছে 404। তো এই যে ইস্যুটা, ইউজার যেন হয়রানিটা না হয়, এই জন্য আমরা কি করব, এই পেজটার যে লিঙ্কটা, এই পেজটার লিঙ্কটাকে আমরা একটা স্ট্যাটাসে দিয়ে দিব। স্ট্যাটাসটার নাম কি, কত, কে বলতে পারবে? 301, 301 চেইনে দিয়ে দিব, 301-এ দিয়ে দিব। এটাকে বলে মুভমেন্ট, মুভড পার্মানেন্টলি, মুভ পার্মানেন্টলি, মানে এই লিঙ্কে গেলে আরেক লিঙ্কে নিয়ে যাবে। এখন এই লিঙ্কটা তো আমাদের ব্রোকেন, ঠিক কিনা? এই লিঙ্কটা ব্রোকেন, এই লিঙ্কটাকে আমি নিলাম, নেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের টুল দিয়ে ইয়োস্ট হোক অথবা আপনার র্যাঙ্কম্যাথ হোক, যে কোনো প্লাগইনে এই অপশনটা আছে, আপনি পার্মানেন্ট মুভ করতে পারবেন। ইয়োস্ট থেকে যদি দেখি, ইয়োস্টের এখানে 404 মোডের রিডাইরেকশন নামের একটা অপশন আছে, ইয়োস্ট না, এটা র্যাঙ্ক ম্যাথে, এই যে র্যাঙ্ক ম্যাথে রিডাইরেকশন অপশন আছে, এখানে এড নিউ, এটা হচ্ছে আমাদের পুরাতন ইউআরএলটা, আর এটা হচ্ছে আমাদের নতুন ইউআরএলটা, সাপোজ, ঠিক আছে। এই যে এটা, তার মানে এই পেজটা ব্রোকেন, এই পেজটার বর্তমান অবস্থা 404, বর্তমান অবস্থা 404, আমরা এটাতে মুভ করে দিব, কি পার্মানেন্ট মুভ। এখানে দেখেন রিডাইরেক্ট টাইপ কি 301, পার্মানেন্ট মুভ। এখন আপনি যদি টেম্পোরারি করেন, টেম্পোরারি এসইওর ক্ষেত্রে পার্মানেন্ট বেস্ট, মানে পার্মানেন্ট, আমাদেরকে ইউজার টিউজার সব লাগবে, আমাদেরকে এসইও, এই পেজের মধ্যে আমরা এসইও করছিলাম, এই পেজের মধ্যে অনেক ব্যাকলিংক করছিলাম, হ্যাঁ, অনেক ডাটা আছে, এই পেজ নিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে এই পেজের উপর। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পার্মানেন্ট মুভ করে দিব আরেকটা পেজের উপর, যেই পেজটা আমরা মনে করেন যে এই পেজটাতে যেই কথাটা আছে, তো এই পেজটা যে বিষয়ে, এই পেজটা ওই বিষয়েই সেম, সাপোজ, বা নতুন একটা পেজ, যেহেতু ওই পেজটা হারাই ফেলছি, সেই জন্য ওইটার বদলে আরেকটা নতুন পেজ বানাইলাম, বানার পর ওই পেজ, নতুন পেজটাকে এই পেজটার সাথে কানেক্ট করে দিলাম, ডেস্টিনেশনে দিলাম নতুন পেজটা, আর সোর্সে দিলাম পুরাতন পেজটা, দিয়ে এটাকে রাখলাম 301 পার্মানেন্ট মুভে, দেওয়ার পর এটাকে অ্যাক্টিভ করে অ্যাড করে নিলাম সাইটে, সাইটের মধ্যে অ্যাড করে নিলাম। এখন কোনো ইউজার যদি এটাতে ঢুকে, তাহলে তাকে নিয়ে যাবে এটাতে, এবং এটা টাইপ হচ্ছে 301 পার্মানেন্ট মুভ, ঠিক আছে, এবং এসইওর জন্য এটা গুড। তো এই হচ্ছে আপনার 301, মানে রিডাইরেক্টের যে বিষয়টা, রিডাইরেক্ট আসলে কি, কিভাবে কাজ করে, এই জিনিসটাই হচ্ছে এটা। শুধু আমরা 301 করলাম, আমরা এসইওর ক্ষেত্রে 301 ইউজ করি,
কিন্তু এটার অনেক ব্যবহার আছে, এখানে তো দেখলেনই আপনারা যে এটার অনেকগুলো ব্যবহার আছে। 301 আছে, 302 আছে, 303 আছে। তো যেটা যখন দরকারের সময় যখন যেটা প্রয়োজন তখন সেটা সেভাবে সেট করতে হবে, ঠিক আছে। তারপরে 404 ইরোর, এটা তো দেখলেনই যে কোনো পেজ আগে ছিল এখন নাই, সাইট থেকে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এবং ওই সাইটটাতে আগে যখন ছিল ওই সাইটটাতে মানুষ ভিজিট করতো, গুগলের র্যাঙ্ক ছিল। তো ওই সাইটটা বর্তমানে, ওই লিঙ্কটা বর্তমানে নাই, আগে ওই লিঙ্কটা ছিল। সাপোজ ধরেন এইখানে যে আমরা দেখলাম যে হচ্ছে অনেকগুলো পেজ র্যাঙ্ক আছে, তো অনেকগুলো পেজ ইন্ডেক্স আছে এবং সার্চ করলে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে 404। তো 404 যখন হয় তখন আমরা রিডাইরেক্ট করি, ওইটা চেষ্টা করি যদি ওইটার মধ্যে ভ্যালু পাই। যখন দেখি যে এটার ভ্যালু আছে কিন্তু এই জিনিসটাই নাই, গুগলে ইন্ডেক্স আছে কিন্তু মানুষ ঢুকে দেখতেছে 404, তখন আমরা এটাকে একটা কাজে লাগাই, রিডাইরেক্ট কাজে লাগাই। এখন 404 এইটা আবার অনেক সময় দেখবেন যে একটা একটা লিঙ্কে, এই যে ওয়েবসাইটটাতে আমি ঢুকলাম, ঢুকার পর এই যে এখানে যে লিঙ্ক করা আছে, লিঙ্কটা আছে না, ভিডিও এন্ড রেডিও। তো ভিডিও এন্ড রেডিওর যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে আমি যখন ঢুকতেছি তখন দেখাচ্ছে 404। তো এইটা একটা ইস্যু, এটা একটা ইস্যু এই ওয়েব পেজে। এই যে এখন আমি কোথায় আছি, টায়ার এন্ড হুইল, টায়ার এন্ড হুইলসে আছি। টায়ার এন্ড হুইলসের ভিতর একটা অনেকগুলো লিঙ্ক আছে, অনেকগুলো লিঙ্ক করা আছে। অনেকগুলো লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক ব্রোকেন, মানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা ব্রোকেন, আগে ছিল এখন এই লিঙ্ক নামটা লিঙ্কটা কানেক্ট করা আছে কিন্তু পেজটা নাই। লিঙ্কটা কানেক্ট করা আছে, এটার সাথে লিঙ্ক আপ করা আছে, বাট ওই পেজটা নাই। যেমন ফুয়েল ডেলিভারি, আগে ফুয়েল ডেলিভারি নামের একটা কি ছিল, ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি পেজ ছিল। তো ওইটা 3 দিন আগে, এটা কত তারিখে, আজকে 1 তারিখ, তো 28 তারিখে একজন ডিলিট করে দিছে আমাদের ওয়েবসাইট থেকে, এই যে ফুয়েল ডেলিভারি যে পেজটা ডিলিট করে দিছে। কিন্তু এইখানে যে টায়ার হুইল, এই যে ক্যাটাগরি, এইখানের মধ্যে ওইটার লিঙ্ক আপটা করা আছেই। এখানের মধ্যে এই ফুয়েল ডেলিভারি, ফুয়েল ডেলিভারি লিঙ্ক আপটা করা আছে, কিন্তু ওয়েবসাইটের পেজ থেকে ওইটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের যে পেজ আছে, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পেজ পোস্ট আছে না, পেজ পেজ পোস্ট ক্যাটাগরি সবগুলো তো পোস্ট, প্রোডাক্ট ক্যাটাগরি না, এটা প্রোডাক্ট এই ক্যাটাগরি। তো এই যে প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে এই যে অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, এই যে এটা এইভাবে ডিলিট করে দিছে, এই যে ইয়ার ফিল্টার মনে করেন যে ডিলিট করে দিছে। তো ইয়ার ফিল্টার এইখান থেকে ডিলিট করে দিছে, কিন্তু এইখানে আপনার এই যে এই লিঙ্ক গুলোতে ওই জিনিসটা থেকে গেছে, প্রোডাক্ট ফিল্টারটা। তো এখন ইউজার যখন আসবে, ইউজার আসে এখানে ঢুকবে, দেখাবে যে 404। গুগলের রোবট যখন আসবে সাইটটা ইন্ডেক্স করতে, তখন সে ঢুকবে, দেখাবে 404। তো এটা একটা ইস্যু, এটা সাইটের জন্য ক্ষতিকর, সাইটকে পুরা একবারে ইয়া করে ফেলবে, ডাউন করে ফেলবে। তো এইটাকে ফিক্স করব কিভাবে, আমরা এইটার যে হচ্ছে ডিজাইনের ইয়াটা পার্টটা আছে, ডিজাইনের পার্টটা এডিট করব, ডিজাইনের পার্টটা এডিট করে এটাকে তুলে দিব, অথবা এটাতে এমন একটা লিঙ্ক করে দিব যেটা লিঙ্ক এখনো অ্যাক্টিভ আছে, যেটা লিঙ্ক একটা এখনো অ্যাক্টিভ আছে, এটা সেট করে দেব, অথবা এটাকে পুরোপুরি তুলে ফেলবো এই লিঙ্কটাকে। তাহলে আমাদের 404টা ক্লিয়ার হয়ে গেল। এইটাই হলো এর চিকিৎসা। অনেক সময় টুল আমাদেরকে বলে দেয় আমাদের ওয়েবসাইটের মধ্যে 404 কোথায় আছে। যেমন আহারিপস এর মধ্যে খুব
সহজেই বোঝা যায় যে আমাদের ওয়েবসাইটে 404 কয়টা আছে, কোন পেজের মধ্যে 404 ধরছে। একটা 404 ধরছে, এটা হচ্ছে সাইডম্যাপ ডট ইন্ডেক্স, এই যে এটা। তো এটাতে যদি আমি যাই তাহলে এই যে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট অনেক সময় এটা 404 ধরতেছে। তো এটা র্যাঙ্ক ম্যাথের একটা সমস্যা, এটা এটা হচ্ছে সার্ভার টাইপের একটা সমস্যা 404। 404 নিয়ে আরো আলোচনা করব পরে। এখন এইটুকু বুঝলে হইলো 404 কি, এটা তো বুঝলেন। রিডাইরেক্ট এটাও তো বুঝলেন, এগুলো তো সব বোঝা হয়েছে। এইচটিটিপিএস কি কে বলতে পারবে? এটা কিন্তু আমি এর আগে ক্লাস নিছি, আর এটা তো সবাই জানে এইচটিটিপিএস কি। ডেভেলপমেন্টের সময় তো রিসেন্ট ডেভেলপমেন্ট ক্লাসও তো ছিল। তো এটার কাজ কি? এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সিস্টেম, না এস সিকিউর ওয়েবসাইটটা যে সিকিউর, এটা হচ্ছে এর প্রমাণ। ঠিক আছে, এখন যদি সিকিউরটা না থাকে তাহলে কি হবে? এইচটিটিপি 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 ভার্সেস এইচটিটিপিএস, এটা দুই রকমের। একটা হচ্ছে এইচটিটিপি পিএস আর একটা এইচটিটিপি শুধু। তার মানে এইচটিটিপিএস এটা হচ্ছে সিকিউর, এটা হচ্ছে সিকিউর। আর এটা হচ্ছে ইনক্রিপ্টেড ভার্সন এইচটিটিপি, মানে এটা আনসিকিউর। তো এখানে এক্সাম্পল দিছে এইচটিটিপি, এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইনটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে এইচটিটিপিএস ওয়েবসাইটের ডোমেইন, আর এটা হচ্ছে একটা এইচটিটিপি ওয়েবসাইটের ডোমেইন। তো এই ডোমেইনটার মধ্যে এইচটিটিপি সামনে আছে, এই যে এটা হচ্ছে ডোমেইনটা example.com ডোমেইনটা, এর সামনে যে এইচটিটিপি এটা শুধু পি, আর যেটা হচ্ছে এইচটিটিপিএস সেটা হচ্ছে এইচটিটিপিএস সামনে লেখা থাকবে এইচটিটিপিএস, এবং এটা গ্রিন কালারের থাকবে আর এটা হচ্ছে রেড কালারের থাকবে। তো এটা হচ্ছে সিকিউর না, এটা হচ্ছে সিকিউর। তো এটা সিকিউর না, কি কি সিকিউর না? যেমন ডাটা সিকিউর না,
ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা দ্রুত। তারপর হচ্ছে যে কেউ এটা ডাটা এনক্রিপশন করতে পারবে। নো এনক্রিপশন ডাটা ইজ রিডেবল এন্ড বাই এনিওয়ান। ঠিক আছে, যে কেউ এটা রিডেবল করতে পারবে। আর এইটা HTTPS এটা এমন সিকিউর, এটা ইনক্রিপ্ট ইনশিওর ডাটা রিমেইন প্রাইভেট, মানে প্রাইভেট ডাটা কেউ রিড করতে পারবে না, সিকিউর। তো এইটা ভার্সেস এটা দেওয়া আছে এখানে সব। তারপর এখানে আছে হচ্ছে, আচ্ছা গুগল সার্চ ইঞ্জিন এটাকে কি ডাউনে দিবে, ডাউন করে দিবে। গুগল ট্রাস্ট করবে না, এটাকে ডাউন করে দিবে। এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে খারাপ যদি ওয়েবসাইটের মধ্যে HTTPS না থাকে। PS থাকতে হবে, এটাতে যেমন PS আছে মানে সাইটটা সিকিউর, আর এটা PS ছাড়া HTTP শুধু, আর এটা HTTP মানে সিকিউর, এটা আনসিকিউর, এটা সিকিউর। HTTP আর HTTPS, তো এগুলার সুবিধা অসুবিধা হচ্ছে সকল সুবিধা পাওয়া যাবে। সাইটের ডাটাবেস হ্যাক হবে না, সাইট ফাস্ট হবে, সাইটে হচ্ছে আহ, যে কেউ সাইটের প্রাইভেট জিনিসগুলো করতে পারবে না। তারপর সাইটটা হচ্ছে র্যাঙ্ক হবে, ঠিক আছে, সাইটটা র্যাঙ্ক হবে। এবং হচ্ছে প্রাইভেট শো আছে সিকিউর, লক আইকন শো করবে, লক তালার আইকন শো করবে। এই যে এখানে এই যে chatgpt.com এখানে তালার আইকন শো করতেছে। এবং এখানে এখানে লেখা আছে কানেকশন ইজ সিকিউর, কানেকশন ইজ সিকিউর লেখা আছে, তার মানে এটা সিকিউর। আর যেটা আনসিকিউর সেটা দেখাবে আনসিকিউর, এখানে দেখাবে আনসিকিউর, এখানে লেখা আছে কানেকশন ইজ সিকিউর। তারপর ইউজার মে সি ওয়ার্নিং এন্ড লস ট্রাস্ট। ইউজার্স ওয়ার্নিং পাবে যখন সাইটের মধ্যে ঢুকবে কোনো ইউজার, তখন সে একটা ওয়ার্নিং পাবে যে এটা সাইট সিকিউর না, এরকম একটা ওয়ার্নিং পাবে। আর যখন এটা HTTPS থাকবে, সিকিউর থাকবে, তখন ইউজার সরাসরি ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, ইউজার ট্রাস্ট মনে করবে, ইউজার কোনো হ্যাসেল ফিল করবে না। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে সুইটেবল ফর ব্লক পার্সোনাল সাইট, নন সেনসিটিভ সাইট। যে কোনো সাইটের জন্য এটা হচ্ছে কি নন সেনসিটিভ, মানে সেনসিটিভ না। আর হচ্ছে এটা হচ্ছে যে কোনো ই কমার্স থেকে শুরু করে ব্যাংকিং, লগ ইন পেজ থেকে শুরু করে যত রকমের ইয়া আছে সেগুলোর জন্য সেনসিটিভ, মানে যত আছে সেনসিটিভ। এটা হচ্ছে আপনার HTTPS আর HTTP এর পার্থক্য, সুবিধা অসুবিধা। তারপর আমাদের নেক্সট এর যে বিষয়টা সেটা হচ্ছে পেজ স্প্লিট। পেজ স্পিড কি, পেজ স্পিড আমরা চেক করার জন্য যে প্রধান টুলটা আছে, একটা আছে হচ্ছে গুগল পেজ স্পিড, গুগল ইনসাইট, এই যে গুগল পেজ স্পিড, পেজ স্পিড ইনসাইটস, ঠিক আছে, এই সেটটা, এটা হচ্ছে গুগলের পেজ স্পিড ইনসাইট। এখানে আমরা একটা যদি ওয়েবসাইট দেই, ওয়েবসাইটের মধ্যে কোন কোন ইস্যু, কোন কোন ইস্যুর কারণে সাইটটা পেজ স্পিড স্লো, এই জিনিসটা এই জিনিসটা আমাদেরকে অডিট করে দিবে। আর একটা টুল আছে gtmetrix, gtmetrix.com, এই ওয়েবসাইটটা। এখানে লেখা আছে ওয়েবসাইট পারফরমেন্স, যে টেস্ট ইউর ওয়েবসাইট স্পিড। তো ওয়েবসাইট স্পিড টেস্ট করার জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ডোমেইন দিব।
এখানে ওয়েবসাইটের ডোমেইনটা দিলাম, দেওয়ার পরে এখানে যে চেক হচ্ছে যে আমার ওয়েবসাইটের কন্ডিশন কেমন, স্পিড কেমন, কত পার্সেন্ট। তো ওয়েবসাইটের মধ্যে এখন পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে গ্রেড, জিটি ম্যাট্রিক্স এর গ্রেড বি গ্রেডে আছে, আমার সাইটটা হচ্ছে বি গ্রেডে আছে। পারফরমেন্স আছে 79%, স্ট্রাকচার মোটামুটি ভালো আছে, স্ট্রাকচার ঠিক আছে। এলসিপি কি, এটাকে বলে হচ্ছে লার্জেস্ট কন্টেন্ট এলিমেন্ট। এটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট মেবি, এখানে তো লেখা নেই। এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল এলিমেন্ট, লার্জেস্ট কন্টেন্টফুলি পেইন্ট মানে এখানে এই যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এলসিপি এটাকে বলে। লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট ইস্যু, মানে ওইটার গ্রেড আমার কত 1.4s, মানে এটা যত কম হবে তত সাইটটা ফাস্ট। তারপর ওটিবি, এটা 0ms ওটিবি, ওটিবির ফুল ফর্ম আছে core web, core web vitals, total blocking time, এটা হচ্ছে ওটিবি, এটা 0m মানে কোনো ব্লকিং টাইম নিচ্ছে না। আর সিএলএস এটার ফুল ফর্ম হচ্ছে core web vitals, যদি আমরা দেখি সিএলএস core web vitals, সিএলএস হচ্ছে কুমুলেটিভ লেআউট শিফট, তো এই জিনিসগুলো আমরা কোথায় পাবো, আমরা তো পেজ স্পিডটা চেক করলাম, তো এইগুলা আবার কি জিনিস, ঠিক আছে। তো ওয়েব ভাইটালসটা হচ্ছে একটা ক্যালকুলেশন, ওয়েবসাইটের মধ্যে স্পিড কেমন, পারফরমেন্স কেমন, কোন জিনিসটার লেকিংস, কোন জিনিসটার সমস্যা, তো এইটার একটা ক্যাটাগরির মধ্যে রাখছে এরা, যে হচ্ছে ইমেজের সমস্যা হলে একটা ক্যাটাগরিতে, যেটা হচ্ছে তারপর ওয়েবসাইটের মধ্যে যখন আমরা এলিমেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এলিমেন্ট নিয়ে ওয়েবসাইট ডিজাইন করি, তো এই যে এলিমেন্ট গুলা ভারী কোড গুলা, এগুলা পরে এলসিপি তে কিছু কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে ইমেজ ভারী, তখন এটা চলে যায় হচ্ছে সিএলএস এ, এই ক্যাটাগরিতে চলে যায়। তো এইটা কোর ওয়েব ভাইটালস এর ক্যাটাগরি এগুলা, ঠিক আছে, এর আন্ডারে এগুলা গেছে, এলসিপির আন্ডারে থাকে, টিবিটির আন্ডারে থাকে কোনো সমস্যা, আবার সিএলএস এর আন্ডারে কোনো সমস্যা থাকে, এগুলা একটা ক্যাটাগরি, ঠিক আছে, মানে একটা রোগের নাম আমার শরীরে কি রোগ হয়েছে ওই রোগটার নাম কি, তো এইগুলা হচ্ছে ওই জিনিসগুলো। এবং আমার গ্রেড এখানে দেখাচ্ছে যে কি গ্রেডে আছে, আমার বর্তমান কন্ডিশন কি, আইসিইউতে যে আমাকে আইসিইউতে রাখছে, আইসিইউতে মনিটরিং যে হয়, যে আমার হার্টবিট কত চলতেছে, পালস কেমন, তো এই যে মনিটরিংটা এটা হচ্ছে বি গ্রেড, পারফরমেন্স এত, স্ট্রাকচার এরকম এত পার্সেন্ট, ঠিক আছে। আর এগুলা হচ্ছে আমার রোগ, কি রোগ হয়েছে ওয়েবসাইটের মধ্যে, এই রোগগুলো এখানে ধরে ফেলছে। তো এইটা আরো ভালোভাবে দেখার জন্য এই যে এখানে পারফরমেন্স লগ ইন করলে আরো ভালো ডিটেলস দেখা যাবে, সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে। তো এটা হচ্ছে জিটি ম্যাট্রিক্সে আমার ওয়েবসাইট আমি চেক করলাম, এখানে আমাকে ডাটাগুলো শো করাচ্ছে, এবং এখানে কোন সার্ভার থেকে, টেস্ট সার্ভার লোকেশন ওয়াশিংটন সেটেলড, ওয়াশিংটন ইউএসএ, ক্রোম ব্রাউজার, লাইট হাউস, ঠিক আছে, এখান থেকে দেখা গেল। এখন গুগলের যে পেজ স্পিডটা আছে, গুগলের যে পেজ স্পিড ইনসাইট আছে, যেটার নাম হচ্ছে পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ,
তো এইটাতে আমি যদি চেক করি, এইটাতে সম্পূর্ণ কোর ওয়েব ভাইটাল। কোর ওয়েব ভাইটালটা হচ্ছে ওয়েবসাইটের স্পিডের মনিটরিং। ওয়েবসাইটের পেজ স্পিডের মনিটরিংটাকে বলে কোর ওয়েব ভাইটাল। এই জিনিসটা মাথায় ঢুকে নেন অথবা লিখে রাখেন। ওয়েবসাইটের যে পুরো কন্ডিশনটা, স্পিডের পেজ স্পিডের যে কন্ডিশনটা, এটাকে বলে কোর ওয়েব ভাইটাল। এই যে এখানে দেওয়া আছে পেজ স্পিড আর কোর ওয়েব ভাইটাল, ঠিক আছে? এই দুইটা একই আন্ডারে পড়তেছে, পেজ স্পিড এবং কোর ওয়েব ভাইটালস। তো কোর ওয়েব ভাইটালস আমরা চেক করতেছি, এখানে ডোমেইনটা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পরে মোবাইল পারফরমেন্স, ডেস্কটপ পারফরমেন্স। তো মোবাইলে আমার এখানে মনিটরিং দেখাচ্ছে যে পারফরমেন্স আছে হচ্ছে কত, পেজ স্পিডের পারফরমেন্স, এটা হচ্ছে স্পিডের উপর। পেজ স্পিডের পারফরমেন্স আছে 85, অ্যাক্সেসিবিলিটি আছে 88, বেস্ট প্র্যাকটিস আছে 100, এসইও 61%, 61, এজেন্ট ব্রাউজিং। আর হচ্ছে ডেস্কটপে যদি দেখি, ডেস্কটপে 85, অ্যাক্সেসিবিলিটি 93, বেস্ট প্র্যাকটিস 100, এসইও 61, এরকমটা আছে। তো এখন যদি আমি মোবাইলে চেক করি, মোবাইলে আমার নিচে গেলে দেখতে পাবো হচ্ছে ম্যাট্রিক্সটা, ক্যালকুলেশনটা যদি ম্যাট্রিক্সটা দেখি, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এই যে এটাতে দেখেন, এই যে এলসিপি, ঠিক আছে? এলসিপি যদি দেখি, এই যে এখানে দেখেন, এল তে লার্জেস্ট, সি তে কন্টেন্টফুল, পি তে পেইন্ট, মানে এই যে এইটা, এই যে রোগগুলা, যে রোগ শরীরে যে রোগ থাকে, ওই রোগগুলা, এটা হচ্ছে এলসিপি। এই জিনিসটা এইটা, এই যে লার্জ কন্টেন্টফুল পেইন্ট। তো এটা দেখাচ্ছে 3.6 সেকেন্ড, ঠিক আছে? এটা সমস্যা। আর হচ্ছে এফসিপি, এফসিপি ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা হচ্ছে 2.0 সেকেন্ড। তারপরে যে টি বিটি, মানে টোটাল ব্লকিং টাইম, এটা হচ্ছে 0 ms। এখানেও আমাকে দেখাচ্ছে 0 ms। টি বিটি 0 ms, মানে টোটাল ব্লকিং টাইম, টোটাল ব্লকিং টাইম 0 ms। তারপর হচ্ছে সিএলএস, মানে হচ্ছে কুমুলেটিভ লেআউট শিফট। এখানে কত দেখাচ্ছে, সিএলএস, সিএলএস কুমুলেটিভ লেআউট শিফট যেটাকে বলে। তো এটা হচ্ছে 0.0 নিচে আছে আর কি, 0.21। তো এটা ভালো হয় তখন যখন এটা 0.10, 0.5, 0.9, 0.15 এরকম থাকে, তখন এটা ভালো থাকে। তো এটাও মোটামুটি ভালো, খারাপ না। এখানে দেখাচ্ছে গ্রিন সিগন্যাল দিছে, এই যে এখানে দেখাচ্ছে যে 90 থেকে 100 গ্রিন, যদি গ্রিন থাকে তাহলে 90 থেকে 100, 100-র মধ্যে তোমার হার্টবিট ভালো আছে, এটা বুঝাচ্ছে আর কি। আর যদি 50 থেকে 89 গ্রেডে থাকে, তাহলে বুঝবা যে হচ্ছে মিডিয়াম অপশনে আছে। আর যদি একবারে খারাপ হয়, তাহলে 0 থেকে 49-এর নিচে, 0 থেকে 49-এর নিচে যদি থাকে, তাহলে অবস্থা খারাপ। এইটাই হচ্ছে এর সিস্টেম। তো আমাদের এইখানে যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা আছে 50 থেকে 89 এর মধ্যে, মানে 89 এর নিচে আছে। এটা 90 এর উপরে নিয়ে গেলে এটা পাস করবে, এবং এটা 90 এর উপরে নিয়ে যাওয়ার জন্য এটাকে করতে হবে 1.5s। এটা আছে 2.0s। মানুষের যে কিডনি চেক করে না, এটা পার্সেন্টেজ থাকে না, 1.6, 1.3, 1.4, এর নিচে, এর উপরে গেলে আবার সমস্যা। সেম ওইরকমই এটা। বুঝছেন? ঘুমাইছেন নাকি? 12টা বাজে মনে হয়। তাহলে থাক, আজকে ক্লাস এখানে শেষ করি। হ্যালো, জি স্যার। ঘুমাইছিলেন নাকি? না স্যার, ঘুমাইনি। রাত হচ্ছে। ঘুম ধরতেছে মনে হচ্ছে সবার।
কারো কোনো সারা শব্দ নাই, হুকারি নাই। স্যার আছে, ঘুমায়নি। ক্লাসটা দেখলেন নাকি মোবাইল টিপতেছিলেন নাকি? দেখছি স্যার। শেষে কি দেখাইলেন? স্যার পেজ স্পিডটা দেখাইলেন কিভাবে, পেজ স্পিডের ইস্যু সলভ প্রবলেম গুলা। এটাকে কি বলে? কোনটা? এই পেজ হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামের ভাষায় এটাকে কি বলে? এই কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটার্স। এই কোর ওয়েব ভাইটালস এর পুরা এক্সপ্লেনেশন আমি দিলাম আর কি, বেসিক ভাবে কোনটার কাজ কি কিভাবে। বিষয়টা হচ্ছে আমাদের বডি পার্টস এর যে অনেক রগ হয়, এটার একটা পার্সেন্টেজ থাকে যে আমার এটা কত পার্সেন্ট ড্যামেজ, আমার কিডনি কত পার্সেন্ট ড্যামেজ, আমার কিডনি সমস্যা কোথায়, একটা পার্সেন্টেজ থাকে না, ওইরকমই মনে করেন যে এক্সাম্পল ওইটাই। এটা মনে করেন যে আপনি ডাক্তার, আপনি রিপোর্ট দেখতেছেন যে কিডনির অবস্থা কেমন, লিভারের অবস্থা কেমন, হার্টের অবস্থা কেমন, কোনটা কত পার্সেন্ট। তো এই যে জিনিসগুলো এখানে মনিটরিং হচ্ছে, এটাই হচ্ছে কোর ওয়েব ভাইটাল ওয়েবসাইটের। তো আমাদেরকে এগুলা চিকিৎসা নিতে হবে, বুঝতে পারছেন? আপনি একজন বুঝতে পারছি। ডাক্তার, এগুলা আপনাকে চিকিৎসা নিতে হবে। এই ওয়েবসাইটের ডাক্তার আপনি, এই ওয়েবসাইটের ডাক্তার, আপনি মনিটরিং করে ধরছেন যে এগুলা এগুলা ইস্যু আছে, এগুলা ঠিক করতে হবে। তো এটাকেই হচ্ছে কোর ওয়েব ভাইটাল বলে। এবং এগুলা কিভাবে ঠিক করবেন, এগুলার অপারেশন আছে, অপারেশন করে ঠিক করতে হবে। এগুলার অপারেশন করে ঠিক করতে হবে। তো এখানে কিছু সাজেশন আছে, এই সাজেশন গুলো এখানে দেওয়া আছে যে হচ্ছে কোন পেজের মধ্যে কি ইস্যু। এখানে কোডের মধ্যে ইস্যু আছে। এখানে সাইজ দেখাচ্ছে আপনার 50.7 KB, ঠিক আছে। এটার টাইমিং নিচ্ছে 3740 ms। তো এটা একটু বড় হয়ে গেছে, এই জন্য 3700, এটা হচ্ছে পুরাটা মূল ডোমেইনটা এটা। তারপরে যদি নিচে আসি, নিচে এখানে দেখাচ্ছে জে কোয়ারি, এটা জে কোয়ারি ফাইল, এটা ওপেন করতেছি। এই যে কোয়ারি ফাইল, এটা অনেক বড় একটা ফাইল, এটা হচ্ছে 29 KB ধরতেছে। এটার টাইম নিচ্ছে আপনার 1660 ms। তো এই ইস্যুগুলো ফিক্স করতে হবে, এই ইস্যুগুলো ফিক্স করলে ঠিক হয়ে যাবে। এই ইস্যুটা ঠিক করলে এই যে এটা ফিক্স হবে। এলসিপি, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, যেটাকে বলে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, যে রকটা, এই রকটা, এই তিনটা যদি ঠিক করা যায় তাহলে এই রকটা ঠিক হয়ে যাবে। তার মানে এই যে উপরে যদি আসি, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা কত সেকেন্ড লাগতেছে, এখানে দেখাচ্ছে কত 3740 ms। তার মানে এই যে এখানে 3640 ms আর কি, যেটাকে হচ্ছে ক্যালকুলেশনের যেটাকে হয় 3.6s, মানে 3 সেকেন্ডের বেশি, 4 সেকেন্ডের কাছাকাছি চলে যাচ্ছে, 3.5 সেকেন্ডের উপরে আর কি, যেটাকে বলে 3.5 সেকেন্ডের উপরে চলে যাচ্ছে। তো এটাকে 2 সেকেন্ডে আনতে হবে, 2 সেকেন্ডের নিচে, ঠিক আছে, 2 সেকেন্ডে আনতে হবে। তাহলে এটা আমরা আমাদের এই যে এটা মনে করেন যে কিডনির পয়েন্ট থাকে 7, 0.7 বা 1.2 না কত, এর উপরে গেলে কিডনি ড্যামেজ। সেম এই জিনিসটা এরকম, এটা কমাইতে হবে, এটা বাড়ে গেছে। তো এটা কমানোর জন্য এই জিনিসগুলো ফিক্স করতে হবে, এটা কোড থেকে ফিক্স করতে হবে। তারপরেরটা দেখেন, ইমপ্রুভ ইমেজ ডেলিভারি। এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটার মধ্যে কি ইস্যু, এইটার হচ্ছে সাইজ দেখাচ্ছে 63 KB, 63 KB। এটা সেভিং করতে হবে, এটা সাইজটা কমাইতে হবে। এখানে অনেকগুলো কোডের মধ্যে আছে,
লার্জ সাইজ দেখাচ্ছে এবং সাইজটা কমাইতে হবে, এই ইমেজটার সাইজ আরো নিচে আনতে হবে, নিচে আনলে এটা ঠিক হয়ে যাবে এই জিনিসটা। ঠিক আছে, তারপর এখানে লোগো আছে, এই লোগোটার সাইজটা কমে 19 আছে, তো এটা 13 তে আনতে হবে, 13 নিচে। তারপরে এলসিপি ব্রেকডাউন এখানে ধরছে, এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট যেটাকে বলে, এক কথা ইমেজ, কোড, ভিডিও, তো এই ধরনের ফাইলগুলো এগুলো হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট ধরে। আর একটা ধরে হচ্ছে এলিমেন্ট গুলো, যেগুলো দিয়ে আমরা হচ্ছে এলিমেন্ট আছে না, এলিমেন্টরের উইজেট টুইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করে টানি যে, তো এগুলা কিন্তু একটা এটা ফাইল আকারে কাউন্ট হয়। এগুলা প্রতিটা যখনই টানবেন আপনি, ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাবেন, তখন কিন্তু এগুলা ভারী হয় সাইটটা, এভাবে তৈরি করলে ভারী হয়। তো ওই ওইটা যখন বেশি ভারী হয়ে যাবে, তখন ওইটাও কিন্তু লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্টে চলে আসবে, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্টের ইস্যু চলে আসবে। তো এখানে ব্রেকডাউন হচ্ছে, কোথায় ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউনটা কি, যখন ওয়েবসাইটটা লোডিং হচ্ছে না, লোডিং হওয়ার সময় কয়েক মানে ন্যানো সেকেন্ডের একটু বেশি হইতে পারে, ন্যানো সেকেন্ডের মতো ধাক্কা মারতেছে। প্রথমে টাইমিংটা শুরু হচ্ছে ফার্স্ট বাইট, ঠিক আছে, ফার্স্ট টাইমিংটা হচ্ছে জিরো নিয়ে এমএস নিয়ে, 0 ms নিয়ে শুরু হওয়ার পরে তারপর হচ্ছে রিসোর্স লোড ডিলে মানে ধীর গতি, ধীর গতি লোডিং হচ্ছে, কত এমএস নিচ্ছে, 950 এমএস সময় নিচ্ছে। তারপরে আবার একটু সময় নিচ্ছে, ফার্স্ট হওয়ার ট্রাই করতেছে, তারপর ওই লোডিংটা চলে যাচ্ছে হচ্ছে আপনার 1590 ms চলে যাচ্ছে। তারপরে 1590 ms যাওয়ার পর তারপরে হচ্ছে এলিমেন্ট রেন্ডার ডিলে, এলিমেন্টটা রেন্ডার করতেছে 20 ms এ। তো এই যে এক ধরনের ক্যালকুলেশন আছে, ঠিক আছে, তো এই ক্যালকুলেশন গুলা উঠানামা করে তারপরে ইমেজটা শো করতেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার হচ্ছে ব্রেকডাউন। তো এইটা যেন না হয়, এটা ঠিক করতে হবে, এটারও কাজ আছে, তো আমি আজকে এক্সপ্লেনেশন দিচ্ছি। তারপর এটাও লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্টের ইস্যু, রিকোয়েস্ট ডিসকভারি। লেজি লোডিং অন আছে, কিন্তু এইটার সমস্যা, হাইট শুড বি অ্যাপ্লাইড, হাইট অ্যাপ্লাইড করতে হবে। তারপর নেটওয়ার্ক ডিপেন্সি আছে, ওয়েবসাইটের মধ্যে ঢুকতেছে যখন এত একটা টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরে কোডগুলো শো করতেছে, ধাক্কা মারতেছে, শর্ট করতেছে, ধাক্কা মারতেছে, তখন একটা লুপের মধ্যে চলে যাচ্ছে সাইটটা। তো আজকে ক্লাস যদি লেট অনেকক্ষণ হচ্ছে, বোরিং লাগতেছে মনে হয়, তাহলে আজকে শেষ করি ক্লাসটা। তো টেকনিক্যালের অনেক ধাপ আছে, যেগুলো আমাদেরকে টুল দিয়ে খুঁজে বের করতে হয়, তারপরে ম্যানুয়ালি 1 by 1 ঠিক করতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এই বুঝতে পারছি। শীটটা দেখবেন, শীটটার মধ্যে এগুলা প্র্যাকটিস করবেন, অথবা ম্যানুয়ালি আপনি সার্চ করবেন, চ্যাট জিপিটি মারবেন, প্রতিটা জিনিস আবার নিজে নিজে এক্সপ্লেন করে পড়বেন এখানে। ঠিক আছে, আজকে আমি দেখাইছি গুগল সার্চ কনসোল, দেখাইছি কিনা গুগল সার্চ কনসোল কিভাবে ডিটেক্ট করতেছে সমস্যা, এবং পেজ স্পিড ইনসাইট কোর অফ ভাইটাল। তো আপনারাও নিজে নিজে এগুলা ট্রাই ট্রাই করবেন, আর হচ্ছে এই যে প্রতিটা বিষয়ে দেখবেন যে কোনটার কি কাজ, এগুলা অনেক কমন ইস্যু এবং ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এসিও। এগুলা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এই জিনিসগুলো টেকনিক্যাল ইস্যুর আন্ডারে পড়তেছে, কিন্তু এর মেইন অংশ হচ্ছে অন পেজ, তার মানে টেকনিক্যালটা অন পেজটা একই জিনিস, একই ক্যাটাগরির মধ্যে পড়ে।
তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখান থেকে শেষ। এই ক্লাসটা 2 দিন নিলে 2 দিন নেওয়া যেত। এই যে আজকের টেকনিক্যালটা 2 দিন নেওয়া যেত। টেকনিক্যাল নিয়ে আরো আলোচনা হবে। টেকনিক্যালের অনেকগুলো আরো ইস্যু আছে যেগুলো আমরা টুল দিয়ে বের করবো। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।